হ্যালো এভরান, সবাইকে আসসালামু আলাইকুম। বাংলা ভিএফএক্স একাডেমি প্রেজেন্ট আর্টিস্ট নাইট এপিসোড 6-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অলরেডি সবাই আমরা জানি আমাদের আজকের গেস্ট হিসেবে আছেন আমাদের খুবই প্রিয় সিনিয়র একজন বড় ভাইয়া। আহ, আমি শুরুতেই হচ্ছে আমার গেস্টকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনাদের সাথে। কাইন্ডলি এর সাথে সাথে আপনারা একটু কমেন্ট করে হেল্প করবেন যে অডিও যদি ঠিকঠাক থাকে, ঠিকঠাক শুনতে পারেন, একটু একটু কমেন্ট করবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই। হ্যাঁ ভাইয়া, আই হোপ অডিও ঠিকঠাক শুনতে পারতেছে, বাট তারপরেও আমি একটু ডাবল চেক করে নেই। আহ, কেউ হ্যাঁ একজন প্লিজ। কাইন্ডলি কেউ একজন কাইন্ডলি কমেন্ট করবেন যদি আমাদের অডিওটা ঠিকঠাক শোনা যায়। দুজনের ভয়েসই বা কোনো ইকো হচ্ছে কি না, এরকম কোনো বিষয় থাকলে কমেন্ট করবেন। আই হোপ হচ্ছে না। ওকে, শাকিল আহমেদ ভাই বলতেছে যে সব ঠিক আছে। ওকে ভাইয়া, আমি আপনার পরিচয়টা আপনার মুখ থেকেই শুনতে চাই। তো আপনার আচ্ছা পরিচয়টা সবার প্লিজ। আচ্ছা সবাইকে আহ, আহ, শুভকামনা। যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী। আমার বয়স 33 বছর। আমি পেশায় একজন ভিডিও এডিটর, মোশন গ্রাফিক্স ডিজাইনার। পাশাপাশি আমি 2015 থেকে আর কি ডিরেকশনে কাজ করছি। আহ, আমি অ্যাডস এবং ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করে থাকি। আর আমার দেশের ভাষা সাতক্ষীরাতে। আহ, থাকি আমি ঢাকাতেই 2011 সাল থেকেই। আর আমি ভিডিও ভিডিও এডিটর হিসেবে সব ধরনের প্রোডাকশনে কাজ করছি। সিনেমা বলেন, মিউজিক ভিডিও বলেন, টিভি কমার্শিয়াল বলেন, ডকুমেন্টারি বলেন, প্রমোশনাল ভিডিও বলেন, কর্পোরেট ডকুমেন্টারি বলেন, সব ধরনের কাজের একটা বড় অভিজ্ঞতা আছে আমার। আমি লাস্ট 14 বছরের মতো ইন্ডাস্ট্রিতে কাজ করছি। পাশাপাশি আমি প্রায় 5,000-এর মতো লং ফর্ম ভিডিও আমি আমার পোস্ট প্রোডাকশন ক্যারিয়ারে আমি কাজ করেছি। আলহামদুলিল্লাহ, এই তো এভাবেই হ্যাঁ, চলছে আর আসলে কি। ভাইয়া অনেক ছোট করেই বললো। ভাইয়ার হচ্ছে অনেক দিনের এক্সপিরিয়েন্স, অলমোস্ট 13-14 বছরের এক্সপিরিয়েন্স তার। অনেকগুলো বড় বড় প্রোডাকশনে, অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে তার কাজ করা হয়েছে। স্পেশালি আমাদের ভিএফএক্সের অনেকে হয়তো বা কোশ্চেন করতে পারেন যে ভিএফএক্স রিলেটেড একটা শোতে কেন হচ্ছে ভিডিও এডিটর এদেরকে ইনভাইট করা হলো। সো এটার অ্যান্সারটা আমি দিয়ে নেই যে ভিএফএক্সের একটা পার্ট কিন্তু ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এমন না যে এটা ভিএফএক্সের বাইরের জিনিস। আমাদের ভিতরে একটা মেন্টালিটি আছে যে আমরা মনে করি যে ভিএফএক্স মানেই শুধু হচ্ছে ওই আদার্স যে কাজগুলোকে আমরা ট্র্যাডিশনালি যে ভিজিবল ভিএফএক্স এগুলো এগুলো না। ভিডিও এডিটিংও পার্ট অফ আমাদের পোস্ট প্রোডাকশন। সো ইভেন রাইট, আমাদের একটা ডেডিকেটেড ডিপার্টমেন্টে আছে ভিএফএক্স এডিটর। ভিএফএক্স এডিটিং একটা রাইট। ডিপার্টমেন্টে আছে আলাদা। সো এই কারণেই ভাইয়ের থেকে আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে কেউ যদি ভিএফএক্স ক্যারিয়ার শুরু করতে চায় অ্যাজ এ আর্টিস্ট হিসাবে, সেজন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার একটা গাইডলাইন পায়। সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে ভাইয়া ওয়ান অফ দ্য বেস্ট। অনেক দিনের এক্সপিরিয়েন্স তার আছে, কারণ তিনি ভিডিও এডিট শুধু করেন না, তিনি এখন ডিরেকশনও দিচ্ছেন। প্লাস তার মানে তার সেটে থাকার অভিজ্ঞতা আছে। ইভেন তিনি অনেক কর্পোরেটেও কাজ করেছেন। সো ভাইয়ের সাথে আড্ডা দিব। তো ভাই, শুরুতে আমি আপনাকে যে কোশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে আপনার এই জগতে, মাল্টিমিডিয়া জগতে পোস্ট প্রোডাকশনের যাত্রা কিভাবে শুরু হয়? আসলে এই যে ক্যারিয়ারের যাত্রা শুরু হওয়ার পিছনে একটা দীর্ঘ আহ, ইতিহাস আছে। আমি 2005 সাল থেকেই মূলত এই বিষয়ে আমার ইন্টারেস্ট জাগে। আমি তখন সম্ভবত 14 বছর কি 15 বছর আমার বয়স, ঠিক আছে, হয়তো 8-এ কিংবা 9-এ পড়ি। তো ওই সময় আমার স্কুলে প্রথম কম্পিউটার আসে। তো আসলে ওই ওই জায়গাটা আমার মানে একটা প্যাশন তৈরি হয়। কম্পিউটার দেখেছি, কম্পিউটারে অনেক কিছু করা যায়, অনেক মজার জিনিস, গেমস খেলা যায়, লাইভ ভিডিও করা যায়। তো ওই সময় থেকে 2005 সাল, আমি তখন স্কুল থেকে আর কি আমার ইন্টারেস্টটা তৈরি হয়। তো
ইন্টারেস্ট তো গ্রো করলো, এবার তো শিখতে হবে। তো তারপর আস্তে 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 আমি শেখা শুরু করি। এবং ক্যারিয়ার হিসেবে ধরেন আমি এটাকে নিয়ে হচ্ছে বা এই ইন্ডাস্ট্রি আসার পেছনে আমার মূল জায়গা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমার এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ওনার নাম হচ্ছে সোহেল আফগানি রানা। উনি বাংলাদেশে অ্যানিমেশন নিয়ে বেশ অনেকগুলো কাজ করতে এবং প্রথম সারির অ্যানিমেশনে কাজ করতো উনি। তো উনি মূলত আমাকে আমার কাজ কাম অনলাইনে দেখতো, ফেসবুকে উনি আমাকে গাইড করতো, হেল্প করতো। উনি মূলত আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে। ওনার হাত ধরে আসলে এই ক্যারিয়ারে আসা। এবং উনি যখন শুট করতো ওনার কাজের মানে ক্যামেরার পেছনের গল্পগুলো আমার সাথে শেয়ার করতো। এবং এটা খুব এস্টাবলিশ একটা জায়গা আমি দেখলাম। তো আর এটার প্রতি যেহেতু আমার একটা প্যাশন আছে, তো প্যাশন প্রফেশন কেন করবো না। তো এই জন্য আমি ক্যারিয়ারে আসলে এই জায়গাটা আমি আমি বেশ মানে পছন্দ করেই আর কি বেছে নিলাম যে এখানে কাজ করবো। আচ্ছা এই তো। আচ্ছা, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং। অনেক আগে ক্লাস 2005-এ বোধ হয় আমি আমি অনেক ছোট ছিলাম, যাই হোক। আপনার আপনার আমিও ছোট ছিলাম। উম, আমার আমি এসএসসি আমি হচ্ছে 2007-এ। 2007-এ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আমার 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 হচ্ছে 13-তে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই ভাইয়া। এখানে হ্যাঁ প্লিজ। কবিতুল ইসলাম, আমার খালু বলতেছে সব ঠিক আছে, ওকে। বিল্লাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বিল্লাল ভাই, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আম, বিদুল হক চক ছাব্বি ভাইয়ের প্রনাউন্সিয়েশনটা হয়তো বা একটু আমার ভুল হইতে পারে। ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার হচ্ছে নেক্সট কোশ্চেন আপনার কাছে যে প্লিজ। ওই সময়টাতে তো এখনো আমাদের দেশে লার্নিং প্ল্যাটফর্ম, যদিও এডিটের জন্য হয়তো বা আমি দেখছি কিছু গুড কন্টেন্ট অলরেডি আছে শেখার জন্য, বাট ওই সময় আপনি যখন শেখা শুরু করলেন ভিডিও এডিট, আপনার সেই জার্নিটা কেমন ছিল আর আপনি কোন সফটওয়্যার দিয়ে ফার্স্ট শুরু করেন? কারণ অ্যাজ পার আই নো দ্যাট ওই টাইমে হয়তো বা প্রিমিয়ার প্রো থেকেও জনপ্রিয় কিছু সফটওয়্যার ছিল, রাইট রাইট? রাইট। আচ্ছা আচ্ছা। মূলত হচ্ছে 2005-এ আমি আমার যেটা বললাম স্কুল থেকে এটার প্রতি আমার ইন্টারেস্ট তৈরি হয়। তো এরপরে 2000 আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমি স্কুলে টুকটাক ক্লাস যাইতাম, স্যারদের কাছে শিখতাম। তো আমি কিন্তু কম্পিউটার স্টুডেন্ট ছিলাম না। হ্যাঁ। তো আমার এই ক্লাসে ঢুকতে দিত না। তো যখনই সুযোগ পাইতাম বড় ভাইদের পিছনে আস্তে করে গিয়ে বসে যাইতাম। তো ওইখান থেকে আসলে ইন্টারেস্টটা গ্রো করছে আর কি। হ্যাঁ, বড় ভাইরা অনেক হেল্প করতো। তারপর স্যার ক্লাস থেকে চলে গেলে আমার হাতে একটু মাউসটা দিত। তো তখন একটু একটু চাপতাম, দেখতাম। এবং মানে জীবনের প্রথম কোনো কিছুর প্রতি যে ভালো লাগাটা তৈরি হয়, হ্যাঁ, সেটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। তো ওই যে শুরু করছি, 2007-এ এসএসসি পরীক্ষা দিলাম। এরপর আমাদের এলাকায় কম্পিউটার আসতে শুরু করলো বাণিজ্যিক ভাবে। অনেকে দোকান টোকান দিত কম্পিউটার কিনে এনে। তো তখন আমি তাদের ওখানে গিয়ে একটু সময় দেওয়ার ট্রাই করতাম, আসলে কিভাবে শেখা যায়। তো তাদের ওখানে বসে তাদেরকে একটু হেল্প করতাম। বিনিময়ে তারা একটু আমাকে ওই কম্পিউটার ধরতে দিত, ব্যবহার করতে দিত। কারণ 2007 সালে একটা কম্পিউটারের দাম ছিল 40-50 হাজার টাকা। ওই সময় তো ওইটা অ্যাফোর্ড করার মতো জায়গায় আমি ছিলাম না। আর আমি তখন কেবল এসএসসি পরীক্ষা দিয়েছি। এই এইরকম অবস্থায় মোটামুটি তাদের সাথে একটু মিলে ঝুলে চলতাম। এবং তারা একটু তাদের কম্পিউটারটা ব্যবহার করতে দিত। আমি যতটুকু সময় কম্পিউটার ব্যবহার করতে পারতাম, ঠিক ততটুকু সময় আমি কোনো না কোনো কিছু শিখতাম। ঠিক আছে, এটা। আর আমার আমার একটা জিনিস এরকম ছিল, আমি যা একবার দেখবো সেটা আমার ব্রেনে থাকবে। ঠিক আছে। ঢাকা থেকে কম্পিউটারের সমস্যা হলে ঢাকা থেকে ফোন করে লোক নিয়ে যাইতো আমাদের এখানে কম্পিউটার ঠিক করতে। ওই আচ্ছা ভদ্রলোক তো এক্সপার্ট। তো আমি এখানে পাশে গিয়ে বসে দেখতাম যে ভদ্রলোক কি করে। উনি যা যা করতো, যেখানে যা ক্লিক করতে পারতো, হ্যাঁ, সব দেখতাম। এবং উনি গল্প করতো, ওনার নাম্বার আমি লিখে দিতাম। ওনাকে 10,000, 12,000, 5,000, 7,000 টাকা দিয়ে ঢাকা থেকে নিয়ে যাইতো। এরপরে একটা সময়ে ছোটখাটো একটা প্রবলেমে পড়ছে। উনি হয়তো ফোন দিচ্ছে ওনারে, উনি পারে না, উনি সময় দিতে পারে নাই। পরে আমার বললো তুমি দেখো তো ট্রাই করে। আমি ট্রাই করলাম, কাজটা হয়ে গেল। তো তখন ওরা একটু বেশি অ্যাপ্রিসিয়েট করলো। ঠিক আছে। আচ্ছা তখন আমার মনে হলো যে না, আমি শিখি। এরপরে পত্রিকা পড়তাম আমি রেগুলার। হঠাৎ করে একদিন আমার চোখের সামনে একটা নিউজ আসলো, আলহেরা মাল্টিমিডিয়া নামে একটা প্রতিষ্ঠান আছে যারা এই যে প্রযুক্তি বিষয়ে বা টেকনোলজি আচ্ছা, বিষয়ে আমি বিভিন্ন। একটু এখানে ইন্টারাপ্ট করি।
আমি হচ্ছে আলহেরা মাল্টিমিডিয়ার হচ্ছে সিডি কিনে আমার ফার্স্ট হচ্ছে মনে হয় ভিডিও এডিটিং শেখা শুরু হয়। আমি বাহ, আলহেরা চমৎকার, শিখেছিলাম। তাহলে তো আমার সাথে মিল আছে। হ্যাঁ, এটা মনে হয় 2011 হবে, 11, হ্যাঁ 2011, 10-11 কথা হবে এটা। না, আমি আমি আমার এটা হচ্ছে 2008-9 এর কথা। হ্যাঁ, আলহারা মাল্টিমিডিয়ার ফরিদ ভাই ছিলেন। তো ফরিদ ভাই হচ্ছে বেশ মানে একজন জ্ঞানী মানুষ আমি বলবো। ওনার এই টিউটোরিয়াল সিডি আমি ফোনে অর্ডার করতাম। উনি কুরিয়ার আসতো সাতক্ষীরা পর্যন্ত, কিন্তু আমি তো থাকতাম হচ্ছে উপজেলা শহরে, ঠিক আছে, আরো ভিতরে গ্রামে ইউনিয়নে। তো আমি তখন কিভাবে নিব? তো কেউ আসলে আমাদের গ্রাম থেকে জেলা শহরে, তাকে বলতাম, সে এখান থেকে সে নিয়ে যায় আমাদের দিত। তারপরে হচ্ছে করতাম, তখন তো বিকাশ ছিল না, তখন করতাম হচ্ছে ফোনে টাকা লোড দিয়ে দিতাম ফরিদ ভাইরে। আমি বললাম, ভাই আমার তো শেখার খুব ইচ্ছা, তো আমি এখন টাকা কিভাবে পাঠাবো? তো ভাই বলতো, আচ্ছা ঠিক আছে, তুমি আমার হচ্ছে ফোনে লোড করে দাও। তো আমি লোড করে দিতাম। আলহেরা মাল্টিমিডিয়া সিডি থেকে আমি প্রথম এই জিনিসগুলো খুব ভালো একটা নলেজ গেইন করি, ঠিক আছে। এরপরে আমি মোটামুটি বিভিন্ন ইন্টারনেট ব্যবহার শিখলাম, ওয়েবসাইট আছে, বিভিন্ন ফর্ম আছে। সফটওয়্যারটা কোনটা ফার্স্ট শিখছিলেন আপনি এই ভিডিও এডিটিং হ্যাঁ, সফটওয়্যার? আমি প্রথমে শিখি হচ্ছে ভিডিও এডিটিং, হচ্ছে আপনার ওই যে ইউলিড ইউলিড ভিডিও এডিটর বলে একটা সফটওয়্যার হ্যাঁ, ছিল ওই সময় আমার, তো হচ্ছে মানে একেবারে। ইউলিড, কোরেল, ইডিয়াস এগুলো হুম, অনেক জনপ্রিয় ছিল ওই ইডিয়াস সময়, তাই না? এগুলো ছিল। কিন্তু আমি হচ্ছে একদম প্রথম হাতে খড়ি যদি বলি, কি উইন্ডোজ মুভি মেকার নামে একটা সফটওয়্যার ছিল, যেটা উইন্ডোজ এর সাথেই থাকতো, ঠিক হুম। আছে। ওইটা দিয়ে স্লাইড অ্যানিমেশন তৈরি করা যেত। আমার প্রথম এডিটিং হচ্ছে ওই উইন্ডোজ মুভি মেকারে, এবং ওইটা দিয়ে আমি স্লাইড অ্যানিমেশন তৈরি করতাম। তো ওইটা থেকে একটা ভালো লাগা কাজ করতো, স্লাইড অ্যানিমেশনের নিচে বিভিন্ন গান সেট করে দিতাম। তো এইভাবে আর কি মোটামুটি আলহারা মাল্টিমিডিয়া সিরিজ যখন দেখা শিখলাম, তখন একটা প্রফেশনাল টাচ চলে আসলো নিজের ভিতরে। তখন আমি ভাবলাম যে ইউলিড বা ইডিয়াস বা এই জাতীয় সফটওয়্যার গুলোকে আমি ছেড়ে দিয়ে আমি প্রিমিয়ারে শিফট করি। যেহেতু উনি আমাকে ওই সময় বলছিল টিউটোরিয়ালে যে অল স্ট্যান্ডার্ড সফটওয়্যার গুলোর ভিতরে ফাইনাল কাট, প্রো। হ্যাঁ। অ্যাবিট, তারপরে প্রিমিয়ার, আর আরেকটা সফটওয়্যার নাম কি বলছিল এই মুহূর্তে মনে আসতেছে না, এইগুলো ব্যবহার করে। তো সেটা আমার মাথায় ছিল, তাহলে আমাকে এই সফটওয়্যারই শিখতে হবে যে কোনো মূল্যে। তখনই আমি হচ্ছে প্রিমিয়ার 6.5 এডিট করা শিখি। তারপরে আস্তে আস্তে আপনার হচ্ছে ইউটিউব দেখা শুরু করলাম, ঠিক আছে। এবং আমাদের এক বড় ভাইয়ের সাথে বললাম পরিচয় হয়েছিল, সোহেল আলবেনী রানা, উনি ইন্ডাস্ট্রিতে তখন ডিরেক্টর বা অ্যানিমেটর হিসেবে কাজ করতেছেন। ফেসবুকের মাধ্যমে ওনার সাথে পরিচয়, উনি আমাকে গাইড করতো, এইটা এইভাবে করে, এটা এইভাবে করে। তো এই একটা বিশাল জার্নি, ঠিক আছে। এরপরে আমি এবার যখন কাজ কাম শিখে মোটামুটি আফগানি ভাইয়ের হাত ধরে 2011 সালে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি, তখন আমার কিছু ল্যাকিংস আমি ফিল করতে শুরু করলাম। তখন আমি এডিনা মাল্টিমিডিয়া কলকাতায় আমি হচ্ছে ওদের কাছে হচ্ছে একটা কোর্স করি, ঠিক আছে। ওই কোর্সে আমি একটা পুরো সিনেমার পাইপলাইন শিখে ফেলি, ঠিক আছে, একটা আচ্ছা। বিশাল পাইপলাইন আমি শিখতে পারি, এবং ফুল প্রফেশনাল। হ্যাঁ, হ্যাঁ, এটা যেভাবে নিয়ে একটা এটা এই সিনেমা এই এই ইন্ডাস্ট্রিতে এই পাইপলাইন নিয়ে আপনাকে কোশ্চেন করব। আমি কোশ্চেন রেডি রাখছি, এটা এটা এখনই ডিসক্লোজ করেন না, এটা শুধু করা হয়। না, করছি না, আমি একটু হ্যাঁ। বলতেছি তো কিভাবে করা হয়, এটা আমি শিখছি এখান থেকে। এরপরে ধরেন আমি 3D কাজ শিখলাম, তো মুরাদ ভাই সাইকোর স্টুডিও থেকে আমি যে 2021-22 সালে হচ্ছে হুগো ডেস্ক আছে হলিউডের একজন হ্যাঁ, ভিএফএক্স হিউগো হিউগো সুপারভাইজার, হ্যাঁ, হিউগো হ্যাঁ। ওনার একটা, হ্যাঁ, ওনার একটা হচ্ছে কোর্স করলাম মিউজিক কম্পোজিটিং, কম্পিউটার ঠিক আছে। কোর্স। তো মিউজিক কম্পোজিটিং কোর্সটা আমি এখনো শেষ করতে পারিনি 1 বছর ধরে। আমি মাঝে মধ্যে দেখি একটু একটু। তো মোটামুটি এইভাবে এইভাবে আস্তে আস্তে শিখছি, হ্যাঁ। এবং ভবিষ্যতে শিখে যাব। আমার শেখার জার্নি হয়তো আনটিল মৃত্যুর আগ পর্যন্ত হবে, থাকবে এটা। হিউগো ডেস্কের যে কোর্সের কথা বলেন ওইটা মেবি 150টার মতো ভিডিও আছে। ওই কোর্সটা আমিও পারচেস করছিলাম, এক্স্যাক্টলি, বাট এক্স্যাক্টলি। আমারও পুরোটা দেখার সুযোগ হয়নি। আমিও কোর্সটা আমি আমি কোর্সটা হচ্ছে কোর্সের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব যারা ইন্টারেস্টেড আছেন। মানে হিউগো হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, অনেক এটা অনেক সিনিয়র। হেল্প করবে। হ্যাঁ, হিউগো হচ্ছে অনেক সিনিয়র একজন ভিএফএক্স কম্পোজিটর। ইভেন আপনারা বলতে পারেন যে কমিউনিটিতে অনেক পপুলার। ওনার একটা কোর্স আছে যেটা অনেক এক্সপেন্সিভ, বাট এখন ওইটা একটু লেস প্রাইসে নিতে পারবেন, অ্যারাউন্ড 250 ইউরোস। বাট আগে ওইটা 1200 ইউরো দাম ছিল। আমি এটা মেনশন করবো। আর সাইকোরের কথা যেটা বললেন ভাই, আপনাকে আমি সাইকোরে লাস্ট দেখছিলাম। আপনি যখন রাইট। সাইকোরে অ্যানিমেশনের কোর্সটা করেন,
তখন আমি তখন সাইকোরেই জব করি আর কি। রাইট। এই জন্য আমি আমি যারা লাইভে আসেন তাদেরকে বলি ভাইয়া হচ্ছে মানে ভিডিও এডিটর হইলেও উনি অনেকগুলো মানে একজন ধরেন অ্যানিমেশন ভিএফএক্স এই সেক্টরটাকে উনি ভালোবাসে, এই কারণে এটা বুঝতে পারবেন যে উনি দেখেন ওই অ্যানিমেশন ভিএফএক্স এর কোর্সটা উনি করেছে, প্লাস কম্পেয়ার কোর্সও করছে, প্লাস বুঝতেই পারতেছেন। আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই ভাইয়া, সরি ফর ইন্টারাপশন, তারপর প্লিজ আপনারা প্লিজ। কন্টিনিউ করেন। এখানে হীরা বলতেছে হ্যালো কেমন আছেন, হ্যাঁ মামা আছি ভালো। মেয়েদের সময় বলছে ভাইয়া রিলটা দেখতে পারলাম না, রিলটা আসলে প্লে করিনি কারণ ভাইয়ার হচ্ছে এডিটিং রিল, তো এডিটিং রিলে আসলে কি দেখাবো বলেন। ভাইয়ার পোর্টফোলিওটা আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে কিছু পোর্টফোলিও আপলোড আছে, সেটা আমি একটু পরে দেখাবো। বাদম সরকার ভাইয়া বলছেন ওকে থ্যাংক ইউ ভাইয়া, বাদম সরকার ভাইয়া। ঠিক আছে ভাইয়া আপনি কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, তো মোটামুটি এইভাবে আমি আমার শেখার জার্নিটা আমি শুরু করি সেই 2005 থেকে টিল নাও। আমি শিখছি, ভবিষ্যতে শিখে যাব, কারণ আমি মনে করি শেখার কোনো শেষ নেই এবং বয়স নেই। ট্রু। কারণ যত দিন যাবে তত প্রযুক্তি আসবে, আর এগুলো যদি আমরা অ্যাডপ্ট না করতে পারি আমি হয়তো এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো না, আমাকে হয়তো এই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে হবে, যেটা মানে সত্য কথা। কারণ নিজেকে আপডেট না করতে পারলে আমি এই থ্রুতে আমি টিকবো না। কারণ এখন এআই আসতেছে, এটাকেও অ্যাডপ্ট করতে হবে। কারণ রাইট। এআই আমাদের কাছে অনেক হেল্প করতেছে, কিন্তু এআই এর একটা রিস্কও আছে। হ্যাঁ, তো সবকিছু মোটামুটি শিখে জেনে বুঝে যেহেতু কেরিয়ারে আগাইতে হবে, এটা সবসময় রাখতে হবে। আমি নট অনলি যে আমি সবাইকে আমি বলি যারা লাইভটা দেখছেন, ধরেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো একটা স্কিল শিখে আপনি আপনার ক্যারিয়ারে কিন্তু দাঁড়াতে পারবেন না। এটা আমার কাছে মনে হয়, আমার নিজস্ব ওপিনিয়ন যেটা, হয়তো আপনাদের মতামত ভিন্ন হইতে পারে। কারণ আপনি যদি দেশের বাইরে থাকতেন, ফার্স্ট অল কোনো কান্ট্রিতে থাকতেন, আপনি একটা স্কিল শিখলে এনাফ, আপনার লাইফ চলে যাবে। হ্যাঁ, কারণ ওই সেক্টরে ওই স্কিলের জব আছে, সবকিছু আছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, একটা স্কিলে আপনি কিন্তু কভার করতে পারবেন না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। আমি কিন্তু গ্রাফিক ডিজাইন শিখেছি, আমি কিন্তু ভিডিও এডিটিং শিখেছি, মোশন গ্রাফিক্স শিখেছি, আমি কিন্তু 3D অ্যানিমেশন শিখেছি, কম্পোজিটিং শিখছি, আমি কিন্তু ওয়েবসাইট ডিজাইন শিখছি, আমি আরো অনেক কিছু শিখছি। তো আমার শেখার কিন্তু কোনো শেষ নেই, কিন্তু আমার কোর জায়গাটা পোস্ট প্রোডাকশন। আমি কিন্তু, কারণ আমার 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 হচ্ছে ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে, এটা সত্য কথা। কারণ আমি যদি রাত্রে কোনো একটা কিছু কল্পনা করি, সকালে সেই জিনিসটা কিভাবে তৈরি করব, সেটা আমার মাথার ভিতরে কাজ করে। তো এই জিনিসটা যখন ভিজুয়ালি একটি মানুষকে দেখাতে যাবেন, আপনাকে এডিটিং জানা লাগবে, ক্যামেরা জানা লাগবে। আপনি যদি একটু ভিজুয়াল এফেক্টস দেখাতে চান, আপনার কম শেখা লাগবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু জানতেই হবে, কারণ এখন হচ্ছে ভিজুয়ালের যুগ। এটা এখানে 10 বছর আগে ছিল না, বর্তমানে কিন্তু ভিজুয়ালের যুগ। তো যাই করেন, হ্যাঁ, আপনার প্রত্যেকটা জায়গায় আপনার ক্যারিয়ারে এই জিনিসগুলো জানা খুব জরুরি। যে কোনো বিজনেসের সাথে আমি মনে করি, এটা বলেন মেডিকেল বলেন, রিয়েল এস্টেট বলেন, বা আইটি বলেন, সব জায়গায় এই স্কিল গুলো আপনার খুব প্রয়োজনীয়, আমি যা দেখলাম আর কি। রাইট। এই আর কি। আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই, কমেন্ট পড়ার পরে আপনাকে নেক্সট কোশ্চেন করবো। Please। বিল্লাল হোসেন ভাই বলছেন যে আপনার কাছে ভাই আপনি অলরাউন্ডার। থ্যাংক ইউ। না ভাই, আসলে আমি অলরাউন্ডার কিছু না, আমি চেষ্টা করি শেখার আর কি। এক্স্যাক্টলি, বিল্লাল ভাই যেটা বলছেন এটাই রাইট, যে আসলে আমাদের শেখার আসলে শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হয়। ইভেন আমরা প্রতিটা সময় সব সময় আমরা শিখতেই থাকি, সময়ের সাথে সাথে শেখা শুরু হয়। এটা প্রকৃতি রাইট। কখনো প্রকৃতি শেখায়, কখনো মানুষ শেখায়, কখনো রাইট। কখনো ধরেন যে প্রকৃতি মানুষ বাদেও অন্য কিছুও শেখায়। নোবেল ভাই রাইট। বলতেছেন স্যার আসসালামু আলাইকুম। নোবেল ভাই আমার ফ্রেন্ড, থ্যাংক ইউ নোবেল ভাই লাইভ দেখতেছেন। আচ্ছা। বাদন সরকার ভাই বলতেছে এই সেক্টরে এর ক্ষতিকর দিকগুলো কি কি, এগুলো আলোচনা করলে ভালো হতো। এটা আমরা শেষে এইটা নিয়ে কথা বলবো, আপনার কোশ্চেনটা আমি মার্ক করে রাখলাম। ভাই এখন হচ্ছে আমি আপনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যারা ভিএফএক্সে কাজ করি আমরা তো ডিরেক্ট ফাইলটা পাই, তারপরে ভিএফএক্স করি। আপনাদের হচ্ছে মানে প্রোডাকশনে যখন একটা শর্ট হয়, ক্যাপচার হয়, প্রোডাকশন থেকে হচ্ছে আপনার এডিট পর্যন্ত এই পাইপলাইনটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন, পোস্ট প্রোডাকশন পাইপলাইনটা। আচ্ছা। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। আমাদের যে পাইপলাইনটা আছে ভিডিও এডিটিং এর, কারণ ভিএফএক্স এর একটা পাইপলাইন হয়, অ্যানিমেশনের একটা পাইপলাইন হয়, আবার আপনি যদি বলে যে এডিটিং এর একটা পাইপলাইন আছে। তো আমার এখানে প্রথমে যেটা হয়,
এটাকে শুটিং এর পরে হার্ড ডিস্কের যে ডাটাগুলো থাকে ওইগুলো হচ্ছে আপনার প্যানেলে আসে, এইগুলোকে বলা হয় ডাইলিস বা র বলে বা রাশ বলে, ঠিক আছে। তো ওকে। এই ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে পোস্ট প্রোডাকশন ইন্ডাস্ট্রির ল্যাঙ্গুয়েজ বলে। আমি প্রথমে এটা জানতাম না এটাকে কি বলে, আমি জানি ক্লিপ বা ফুটেজ। তো আমি যখন ইসে কোর্স করলাম আপনার হচ্ছে এরিনা মাল্টিমিডিয়াতে, তো তারা আমাকে এটা আসলে বলছিল, ঠিক আছে। তো ওইখান থেকে আমার এটা শেখা। তো ওইটা রাশটা যখন আসে এবং ডিরেক্টরের স্ক্রিপ্ট আসে, ঠিক আছে, এবং স্ক্রিপ্ট আসার পরে এখানে বেশ কিছু কাজ আছে। প্রথমে ফুটেজ গুলোর তিনটা ব্যাকআপ করতে হয়, ঠিক আছে। আপনি যে ফুটেজটা নেন এটা তিনটা ব্যাকআপ থাকবে। নাম্বার ওয়ান ব্যাকআপ থাকবে আপনার পিসিতে, আরেকটা থাকবে আপনার সেকেন্ড পিসিতে, আর আরেকটা থাকবে ডিরেক্টরের কাছে, ঠিক আছে। এই তিনটা ব্যাকআপ আপনাকে কনফার্ম করতে হবে, কারণ একটা প্রোডাকশন করতে আপনার 15 থেকে 20 লাখ টাকা, বা সিনেমার ক্ষেত্রে হলে তো ধরেন আপনার প্রায় কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট। এখন ওই ফুটেজ গুলো কিন্তু ওই ইনভেস্টমেন্ট, ঠিক আছে। কোনো কারণে যদি ওই ফুটেজটা হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় বা ক্র্যাশ করে, তাহলে কিন্তু পুরো শেষ। তো প্রডিউসারও নিজের দায়িত্বে একটা ব্যাকআপ করে রাখে। তো প্রথমেই আসে কিন্তু আপনার হচ্ছে এডিটিং প্যানেলে ফুটেজ গুলো। এডিটিং প্যানেল আসার পরে এইটা ডিপেন্ড করে আহ, কিছু কিছু প্রোডাকশন হাউস এটাকে ট্রান্সপোর্ট বা এই যে কনভার্ট করে, কিছু কিছু প্রোডাকশন হাউস এটা করে না। যাদের ধরেন হেভি মেশিন আছে তারা এটাকে ট্রান্সপোর্ট বা এই যে কনভার্ট করে না, মানে হাই রেজলিউশন থেকে ধরেন 4K বা 8K 6K থেকে এটাকে 1080p বা 720p করে ফেলা হয় এডিট করার জন্য, খুব স্মুথলি এডিট করার জন্য। তো প্রক্সি এইটা কিন্তু প্রক্সি এরা তৈরি করবে, করে, প্রক্সি তৈরি করে। রাইট, যেটাকে এখন প্রক্সি বলে, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা। এই জিনিসটা কিন্তু করা হয়। কিন্তু আমি দেখছি এর আগে সবাই এটা করতো। হ্যাঁ, বিশেষ করে যারা ফাইনাল কাটে কাজ করতো, এই ফাইনাল কাট প্রোতে যারা কাজ করতো, এই ফাইনাল কাট প্রোতে র ইম্পোর্ট করার কোনো সিস্টেম ছিল না। ফাইনাল কাট 7-এ বা ফাইনাল কাটে, তো প্রিমিয়ারে কিন্তু এটা করা যেত। হ্যাঁ, তো আমি যেটা করতাম, আমি প্রথম থেকে আমি ডিরেক্ট র এ কাজ করতাম, কারণ আমার কাছে মনে হয়তো এই ফুটেজগুলো এনে আমি কনভার্ট করতে 1 দিন 2 দিন টাইম লাগবে, আমার 100 জিবি 200 জিবি ফুটেজ। তো এগুলোকে যদি আমি এইভাবে বা করি, তাহলে আমার এই 2 দিনের সময় নষ্ট। যেটা হচ্ছে আমি, আমার মেশিন মোটামুটি ভালো ছিল, তো ওইটাতে আমি ডিরেক্ট কাটতাম, ঠিক আছে। ছোট ছোট করে অল্প অল্প ক্লিপ নিয়ে কাটতাম, তো এটাতে আমার খুব একটা সমস্যা হইতো না। যেটা সমস্যা হইতো ওটা আমি কনভার্ট করে ফেলতাম। এর পরের স্টেপ হচ্ছে আপনাকে সিকোয়েন্স ওয়াইজ কাজ করতে হবে। সিনেমার ক্ষেত্রে সিকোয়েন্স কাটতে হবে, নাটকের ক্ষেত্রে স্ক্রিপ্ট পড়তে হয়, পড়ে এই সিকোয়েন্স ডে ওয়ানে বা আপনার ফার্স্ট লটে, এরকম লট বলা হয়। ধরেন একটা সিনেমা 3টা লটে শুট হয় কি 5টা লটে শুট হয়। হ্যাঁ, লট বলতে ধরেন এটাকে কিভাবে বুঝাবো, ধরেন আপনার যদি 70টা সিকোয়েন্সে একটা সিনেমা নির্মাণ হয়, মানে একটা সিকোয়েন্স বলতে ধরেন অনেকগুলো সিন নিয়ে একটা সিকোয়েন্স তৈরি হয়, সিকোয়েন্স। আর অনেকগুলো সিকোয়েন্স নিয়ে একটা রিল তৈরি হয়, আর অনেকগুলো রিলস নিয়ে একটা হোল প্রোডাকশন তৈরি হয়, এই আর কি। তো ধরেন আপনার 70টা সিকোয়েন্সে একটা সিনেমা হয় 2 ঘন্টা 20 মিনিটের। হ্যাঁ, তো এই 2 ঘন্টা 20 মিনিটের একটা স্ট্যান্ডার্ড লেন্থ বলে এটা সিনেমা। তো প্রথমে আপনাকে আগে স্ক্রিপ্ট পড়তে হবে, ডিরেক্টরের রিকোয়ারমেন্ট জানতে হবে, তারপরে গিয়ে আপনি কাটিং এ বলবেন। প্রথম যে এডিটটা করা হয় সিকোয়েন্স গুলো, ছোট ছোট সিকোয়েন্স কাটা হয় 1 থেকে 2 মিনিটের বা 2.5 মিনিট এক একটা সিকোয়েন্স হয়, মানে অনেকগুলো সিন থাকে এর ভিতরে। তো ধরেন আমি এটা পড়লাম, পড়ার পরে আমি ওখান থেকে কনভার্ট ফাইল গুলো নিয়ে কাটা শুরু করলাম, ঠিক আছে। তো ওই ফার্স্ট যে কাটটা হবে ওইটাকে বলা হয় রাফ কাট, ঠিক আছে। তো রাফ কাট দিতে হয়, দেওয়ার পরে ডিরেক্টরে দেখাইতে হয়, প্রডিউসারের দেখাইতে হয়। হ্যাঁ, তারপরে ওখান থেকে কালেকশন থাকে সেটা কালেকশন করতে হয়। এরপরে যাবে হচ্ছে আপনার যখন ফাইনালি আমার কাটটা রেডি হয়ে যায়, তখন আমি এটা, আমার আলাদা একটা সিকোয়েন্স থাকে রিল। হ্যাঁ, কারণ সিনেমা কিন্তু পুরো 2 ঘন্টা একটা টাইম লাইনে ফেলে এক্সপোর্ট দেওয়া হয় না। সিনেমা কিন্তু 10 মিনিট 12 মিনিট 15 মিনিটের একটা একটা রিল করা হয়, ঠিক আছে। আচ্ছা। এটা আগেও করা হয়তো, যে যখন ম্যানুয়াল এডিটিং করা হয়তো যে ফিল্মে, তখনও করা হয়তো, এখনো করা হয়। কারণ এত বড় একটা টাইম লাইন, ভারী টাইম লাইন, এটাকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি থাকে না। আর সিনেমা যখন 8K 6K এক্সপোর্ট করা হয়, এটার এক একটা ফ্রেমের সাইজ হয়ে যায় প্রায় 1 জিবির কাছাকাছি। তো ওই যে যখন এটার জন্য আলাদা হার্ড ডিস্ক আছে আমার সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, তো ফার্স্ট এডিট শেষ হয়ে গেলে এটা রিলস যে সিকোয়েন্স আছে ওইখানে নিয়ে যাওয়া হয়। এইভাবে এইভাবে আপনার 10 মিনিটের 12 মিনিটের কি 15 মিনিটের একটা রিল
কমপ্লিট করা হয়। এভাবে 6টা কি 7টা কি 10টা মিলে একটা সিনেমা আর কি বা পুরো সিকোয়েন্স তৈরি হয়। তো প্রথম ফার্স্ট কাট হয়ে গেল, ফাইনাল কাট হয়ে গেল, এরপর এইটা যাবে হচ্ছে সাউন্ড ডিপার্টমেন্টে। আমার এডিটিং কাজ শেষ হয়ে গেল। এডিটের কাজে আবার এখানে একটা কাজ আছে, যদি ভিএফএক্স এর কোনো শর্ট থাকে আচ্ছা তখন হচ্ছে এটা ভিএফএক্স এডিটরকে পাঠানো হয়, ঠিক আছে। ভিএফএক্স এর কাজ, ভিএফএক্স এর যতগুলো শর্ট আছে ওইটার স্টোরি বোর্ড দেখবে, ওইটার ডিরেক্টরের রিকোয়ারমেন্ট শুনবে, সুপারভাইজারের ইনস্ট্রাকশন জানবে, তারপরে ভিএফএক্স এডিটর ওইটাকে এডিট করে, ঠিক কতটুকু লেন্থে রাখবে। এবং ধরেন ভিএফএক্স সুপারভাইজার বলে দিছে এই শটের 3 সেকেন্ড কি 2 সেকেন্ড আমাকে এখানে রাখবেন। ভিএফএক্স এডিটরের কাজ হবে ওই 3 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখেও লাস্টে 10 ফ্রেম বাড়তি রাখবে, ফার্স্টেও 10 ফ্রেম বাড়তি রাখে, ঠিক আছে। এইটা হচ্ছে সেফটি জন্য। এটাকে আমরা হচ্ছে প্রোডাকশনে বলি হ্যান্ডেল ফ্রেম। ইয়েস। তো এটা কিন্তু করে দেওয়া হয় ভিএফএক্স এডিটর যখন এটা কেটে সুন্দর করে সাজিয়ে সিকোয়েন্স গুলো রেডি করে আপনার ইসে দিবে, ভিএফএক্স ইসে পাঠিয়ে দিবে এক্সএমএল ফাইল করে, তখন তারা এইটা র সহ এক্সএমএল ফাইলটাও তাদের ওখানে ওপেন করে তখন ভিএফএক্স ডিপার্টমেন্টকে ভিএফএক্স কাজ শুরু করে দিবে। এখানে সাউন্ড ডিপার্টমেন্টে ফাইনাল সিকোয়েন্স যেটা আমি কাটছি 10 মিনিটের, এটা চলে যাবে সাউন্ডে, সাউন্ড তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক এফেক্টস এগুলো করবে। এরপরে হচ্ছে এটা চলে যায় হচ্ছে কালার ডিপার্টমেন্টে। কালারিস্ট এটার উপর কালার করে, ঠিক আছে। এবং কালার করতে গিয়ে এই কাটিং এর বিভিন্ন ট্রানজিশন ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়। তো যখন এটা এক্সএমএল এ যায়, কিন্তু এটা কিন্তু ধরেন আপনি প্রিমিয়ার এডিট করলেন, প্রিমিয়ার ফাইল কিন্তু ওখানে যায় না। ধরেন এটা কালার করবে হয়তো আপনার হচ্ছে ডাভিনসিতে, রিজলভে, ডাভিনসিতে। তো তখন হচ্ছে আপনার প্রিমিয়ার ফাইল কিন্তু কোনো ওপেন হবে না, ওখানে হচ্ছে এটাকে এক্সএমএল এ নিয়ে যাইতে হয়, ঠিক আছে। তো এটার জন্য পোস্ট সুপারভাইজার যিনি থাকেন, ঠিক আছে, উনি এডিটরকে ইনস্ট্রাকশন দেয় এইভাবে এই ফাইলটা রেডি করো। তখন এডিটর ওই সিকোয়েন্স কে বা ওই রিস্কটাকে ও ওই এক্সএমএল এক্সপোর্ট দিয়ে ফুল র ডাটা সহ পাঠায় দেয় হচ্ছে কালারে। কালারিস্ট যখন ওপেন করে তখন ওর ওখানে আর কোনো ইফেক্টিভ কিছুই থাকে না। কালারিস্ট যেটা করে, কালারিস্ট কালার কমপ্লিট করে ফেলে, করার পরে ডিরেক্টর দেখায়, কনফার্ম করে নেয়। এরপরে কনফার্মিস্ট বলে একটা পজিশন আছে, যে কালার করার পরে তার দায়িত্ব হচ্ছে ধরেন এই শটে এই ইফেক্টটা ছিল, ওই ইফেক্টটা তখন ক্রিয়েট করে। এটা হচ্ছে কনফার্মিস্টের কাজ। তো এইভাবে আর কি কালার কনফার্মিস্ট কমপ্লিট করে ওইখান থেকে ওরা ইন্ডিভিজুয়াল ফাইল হিসেবে এক্সপোর্ট দিয়ে দেয়, দিয়ে এডিটিং প্যানেলে পাঠায়। অথবা আপনার হচ্ছে ওইখান থেকে পুরো একদম একটা ফাইল সিঙ্গেল ফাইল করে দেয়। টিভিসির ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে সিঙ্গেল ফাইল করে দেয়, সিনেমার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ফাইল করে দেয়। হ্যাঁ, করে কনফার্মিস্ট সব চেক করে তারপরে ওইখান থেকে ওইটা পাঠালে এডিটিং প্যানেলে আসবে। এডিটিং প্যানেলে আসলে তখন হচ্ছে যে মেইন এডিটর, ঠিক আছে। হ্যাঁ, কারণ একটা এডিটোরিয়াল ডিপার্টমেন্টে যখন আসে, এডিটোরিয়াল ডিপার্টমেন্টে কিন্তু 2-3জন এডিটর থাকে। একজন প্রধান এডিটর থাকে, একজন ধরেন আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এডিটর থাকে 2জন, ঠিক আছে। আচ্ছা, আবার এর ভিতরে থাকে হচ্ছে আপনার কি বলে ভিএফএক্স এডিটর থাকে। তো এরকম মোটামুটি 4-5 জনের টিম থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আসলে এই জিনিসটা প্রযোজ্য না। বাংলাদেশের ক্ষেত্রে অনলাইন আরবি, ঠিক আছে। আমি ভিডিও এডিটর, আমি ভিএফএক্স আর্টিস্ট, আমি কালারিস্ট, আমি সব, এবং আমাকে এটা করে দিতে হবে, ঠিক আছে, না হলে আমার পেমেন্ট আটকে যাবে। যাই হোক, এবার বলি মূল বিষয়। যখন এডিটরের কাছে সব ডিপার্টমেন্ট থেকে ফাইলগুলো আসে, সাউন্ড বলেন, কালার বলেন, গ্রাফিক্স বলেন, ভিএফএক্স বলেন, সব আসার পরে এডিটর তখন হচ্ছে যে মেইন এডিটর থাকে উনি হচ্ছে তখন এটা টাইমলাইনে বসায়, ঠিক আছে। টাইমলাইনে সব বসাবে। কালার ফাইলগুলো আগে এক্সএমএলটা ইম্পোর্ট করবে, পরে সব ইফেক্টিভ গুলো চেক করবে, তারপরে হচ্ছে সাউন্ড বসাবে, তারপরে হচ্ছে ওই ভিএফএক্স এর ফাইলগুলো ওখানে বসাবে, ঠিক আছে। ভিএফএক্স এর অরিজিনাল ফাইলটা কিন্তু টাইমলাইনে 2-3টা ট্র্যাক থাকে। হ্যাঁ, অরিজিনাল ফাইলটা নিচে থাকবে, তার উপরে কিন্তু ভিজুয়াল এফেক্টস থেকে যেটা আসছে ওইটা বসাবে, ঠিক আছে। এরপরে আবার ডিরেক্টর দেখে যে না জিনিসটা যাচ্ছে কিনা, না গেলে আবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলে যাবে, সেইখান থেকে কারেকশন হবে, তারপর সেই ফাইল আবার আসবে। তো এই যে মাঝখানে যে ফাইল দেওয়া নেওয়া হয়, এই যে সিজি ডিপার্টমেন্ট বা ভিএফএক্স ডিপার্টমেন্ট বলেন, কালার বলেন, সাউন্ড বলেন, হ্যাঁ, সবাই এক্সএমএল এ ফাইল পাঠায়, ঠিক আছে। ফাইনাল যখন এক্সপোর্ট হয় তখনই হচ্ছে আপনার
এইটা ওই যে আর ওই প্রক্সি ফাইলটা এক্সপোর্ট করে না, তখন একদম অরিজিনাল ফাইলটা থেকে এক্সপোর্ট হয়। এবং কালার গ্রেডিং নিয়ে কিন্তু ওই র ফাইলের উপরেই কিন্তু ওরা কালার গ্রেডিংটা করে। এরপর যখন আপনার ফিনিশিং দিবে, তখন ওই ফিনিশিং এ একটা ডিপার্টমেন্ট থাকে, ওরা এটা সব চেক করবে, ঠিক আছে, ডিরেক্টর প্রোডিউসার সবাই বসে এটা একটা প্রিভিউ দেখে, ঠিক আছে। তো এইটা দিয়ে তারপর ফাইনাল এটা প্যানেল থেকে বাইর হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের দেশে ট্র্যাডিশনাল যে প্রোডাকশন হাউস গুলো আছে, এইখানে কিন্তু এতগুলো ডিপার্টমেন্টে আসলে যাওয়ার সুযোগ খুব কম, কারণ আমাদের একটা সীমাবদ্ধতা আছে বাজেটের, তো এরা এটা করতে পারে না, যে কারণে এইখানে অনেক মানে ন্যারো হয়ে যায়, এই ডিপার্টমেন্ট গুলো অনেক ছোট হয়ে যায়। এভাবে আর কি মোটামুটি শুটিং থেকে একদম আপনার হচ্ছে ফাইনাল আউটপুট পর্যন্ত আমরা এইভাবে কাজ করি আমাদের এই পোস্ট প্রোডাকশন হিসেবে বলে। আচ্ছা, হ্যাঁ ভাই, খুবই সুন্দর হবে একদম, মানে টোটাল ওয়ার্কফ্লোটা আপনি বলছেন। আমি জাস্ট একটু সামারি করে দিই। এর ভিতরে আমার ছোট্ট একটা পার্ট সম্পর্কে আইডিয়া আছে, যেটা আমি হচ্ছে হলি স্টুডিওগুলোতে দেখছি, যে ভিএফএক্স এডিটর যে কথাটা ভাই মেনশন করলেন। সো আমি হলিউড স্টুডিও যেগুলোতে জব করছি ওখানে যা দেখছি যে ভিএফএক্স এডিটরের কাজ যেটা থাকে সেটা হচ্ছে যে ধরেন বিভিন্ন নেটফ্লিক্স থেকে বা ডিজনি প্লাস থেকে বা এনি কাইন্ড অফ প্রোডাকশন হাউস থেকে আপনার তারা যখন হচ্ছে একটা শর্ট দিবে ভিএফএক্স শর্ট, সেই শর্টে তো হচ্ছে ভিএফএক্স আর্টিস্টরা ভিএফএক্স করবে, বাট ভিএফএক্স আর্টিস্ট সে ফর এক্সাম্পল আমি ভিএফএক্স আর্টিস্ট, আমি যখন ভিএফএক্স করব আমি কিন্তু ডিরেক্টরের সাথে কিন্তু আমি কথা বলতে পারবো না, তাই না? আমাকে ইভেন আমার যে সুপারভাইজার তিনিও কিন্তু হচ্ছে ডিরেক্টরের সাথে কথা বলতে পারবে না। তখন তিনি কি করবে? তখন তিনি যেটা করবে সেটা হচ্ছে তখন তিনি যেটা করবে সেটা হচ্ছে কি, এই যে অফলাইন যে একটা শব্দ আমরা বলি, কোনো স্টুডিও এটাকে অফলাইন বলে, কোনো স্টুডিও বলে এডিট রেফারেন্স। সো সেই অফলাইনটা হচ্ছে ভিএফএক্স এডিটর তৈরি করে। সে ফর এক্সাম্পল একটা শটে আপনি এখানে এক্সপ্লোশন দিবেন, ভিএফএক্স এডিটর এমন একটা মানে ধরেন খুব সিম্পল লেভেলের, যেটা ভালো কোয়ালিটি হতে হবে না, বাট সে হচ্ছে ডিরেক্টরের সাথে বসে একদম, অথবা ভিএফএক্স সুপের সাথে বসে একদম ম্যাচ করে দিবে যে এক্সাক্ট পজিশনটা, যে আমার এই শটে আমার কোথায় হচ্ছে এক্সপ্লোশনটা বসবে, সে টাইম লাইনটা ফিক্স করে দিবে। ইভেন যদি ভিডিওতে কোনো স্লো ইন স্লো আউট যদি থাকে, ধরেন যেটাকে আমরা বলি হচ্ছে ফ্লুইড ওয়ার্পিং বলি, যে কোনো শর্টকে ধরেন যে টাইমিং ম্যাচের জন্য বা ভয়েস ম্যাচের জন্য স্লো করা বা স্পিড করা, এগুলো ভিএফএক্স এডিটর রাফলি করে, দেন সেটাকে আমরা অফলাইন বলি। আর ভাই যেটা বললো যে এখানে হচ্ছে হ্যান্ডেল থাকে, আগে 10 ফ্রেম পরে 10 ফ্রেম এরকম হ্যান্ডেল থাকে। সো সেই ফ্রেম হ্যান্ডেলগুলো হচ্ছে আমাদের সেফ হ্যান্ডেল হিসেবে আমরা ইউজ করি, যাতে আমরা ভিএফএক্স আর্টিস্ট যাতে আগের সিকোয়েন্সের শটটা আগের শটটা যেন বুঝতে পারে, এই কারণে হ্যান্ডেলটা ইউজ করি আমরা। অ্যান্ড ফাইনালি ভিএফএক্স আর্টিস্ট সেই অফলাইনটা হচ্ছে অনেকটা বাইবেলের মতো কাজ করে ভিএফএক্স আর্টিস্টের কাছে। অফলাইনটা আপনি বলতে পারেন অনেকটাই হচ্ছে বাইবেলের মতো কাজ করে, যে ওই অফলাইন বা এডিট রেফারেন্স দেখেই ভিএফএক্স এডিটর যেটা পাঠায় সেটা দেখেই আমাদের কাজ করতে হয় আর কি ভিএফএক্স আর্টিস্টরা। লং স্টোরি শর্ট যদি বলি, যে ওই ভিএফএক্স এডিটর যেটা পাঠায় সেটা হচ্ছে অন কাইন্ড অফ ভিএফএক্স আর্টিস্টের কাছে বাইবেলের মতো, সেটা হুবহু কপি করতে হয়। ফ্রেম লেন্থ প্লাস বলেন সেখানে যদি কোনো স্পিড ইন স্পিড আউট থাকে বা কোনো ভিএফএক্সের কোনো এলিমেন্ট যদি অ্যাড করতে হয়, সেই এলিমেন্টগুলো পজিশনিং করে দেয় ওরা, যে কোথায় পজিশন হবে। এটা হচ্ছে আসলে হচ্ছে ভিএফএক্স এডিটরের কাজ। অনেক ধরেন ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। আপনি যদি ভিএফএক্স আর্টিস্ট হতে চান, অবশ্যই আপনার এই জায়গাটা, স্পেশালি এই জায়গাতে খুব ভালো নলেজ থাকতে হবে, যে ভিএফএক্স এডিটর আপনাকে কি ডেটাটা দিচ্ছে, এইটা আর কি। থার্ডলি লাস্ট একটা বলি, সেটা হচ্ছে যে আমি একটু অ্যাড করতেছি ভাই এটা, সেটা হচ্ছে যে ওই যখন হচ্ছে কালার গ্রেড আর্টিস্ট যখন হচ্ছে গ্রেড করে, এটা ডিপেন্ড করে বিভিন্ন স্টুডিওতে কোন স্টুডিও কেমন চায়, বাট মোস্টলি ভিএফএক্স আর্টিস্ট যে ফুটেজটা পায় সেটা থাকে হচ্ছে মানে র ফুটেজ, যেখানে কোনো কালার থাকে না। আমরা ভিএফএক্স আর্টিস্ট কাজ করি কিন্তু র ফুটেজে, বাট তারা আমাদেরকে একটা লাট বা কিউব এক্সপোর্ট করে দেয়।
সেই কিউব বা লাটে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দেখি শুধু, সেখানে শুধু আমরা দেখি, বাট আমরা কিন্তু সেটা সেটা কখনোই হচ্ছে আমরা ওইটা হচ্ছে অনলি দেখি, আমরা ওইটা আমরা মানে ফাইনালি কিন্তু ওইটা আমরা ব্যবহার করি না। ফাইনালি আমরা র দিয়ে দিই, বাট যখন ভিএফএক্সে কাজ করি ওই কিউবের থ্রুতে আমরা দেখি, বাট এক্সপোর্ট করার সময় উইদাউট কিউব রতে আমরা হচ্ছে ভিএফএক্স ফাইলটা দিয়ে দিই আর কি। আই হোপ ভাইয়া শুনতে পাচ্ছেন। আমরা তো মাইকে বলে ঝামেলা হয়েছে, আমি আচ্ছা ভিডিও আমরা একটু ভাইয়াকে আমরা ডিসকানেক্ট করে ফেলছি, আমার মাইকে একটু ঝামেলা হচ্ছে, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করি। আপনারা কমেন্ট করতে পারেন কোনো কোশ্চিন থাকলে, অবশ্যই কোশ্চিন করবেন, কোনো সমস্যা নাই। আমরা একটু পরে আমরা আপনাদের কোশ্চিনগুলো অ্যান্সার করার চেষ্টা করব। ভাইয়ের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, আই হোপ একটু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার টেকনিক্যাল সমস্যাটা, উনি অ্যাডজাস্ট করছেন। এনিওয়েজ আপনারা যারা লাইভে আছেন কমেন্ট করতে পারেন। আর এখানে হচ্ছে এসকে বাঁধন সরকার ভাই একটা প্রশ্ন করছিল যে এআই এর ক্ষতিকর দিকগুলো কি কি এই সেক্টরে, এটা নিয়ে একটু আলোচনা করেন। সো আমি ইন দ্য মিন টাইম এটা নিয়ে একটু কথা বলি। এটা টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন। বিষয়টা এমন না যে ধরেন আমি এআই নিয়ে কোনো এক্সপেরিমেন্ট না করে কথা বলতেছি। আমার যতটুকু নলেজ আছে, আমি ফার্স্টে যখন আমি এআই এর এই হাইপটা দেখলাম, স্পেশালি স্টেবল ডিফিউশন থিংসগুলো, তখন যেটা বুঝলাম যে এটা কি, এআইটা কীভাবে কাজ করতেছে, একটা ডাটা ট্রেন করতেছে, ট্রেন করার পরে সেই ডাটার মধ্যে আমার প্রম্পট বা যদি আমরা কোনো প্রম্পট ইউজ করি, লিখি অথবা হচ্ছে ইমেজ টু ইমেজ, এইভাবে তারা আমাদেরকে একটা ফাইনাল আউটপুট দিচ্ছে। সেটা অ্যানিমেশন হইতে পারে বা কোনো 3D হইতে পারে বা কোনো গ্রাফিক্স হইতে পারে, এইরকম একটা জিনিস, তাই না? এর মাঝখানে সব থেকে স্টেবল যে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন ঠিক আছে ভাই। আচ্ছা আমি এআই নিয়ে একটু কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে প্লিজ, যেটা হচ্ছে যে আমরা অনলাইন ওয়েবসাইটগুলোতে যেগুলো দেখি এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো একটা লার্জ মডেল ইউজ করে। যেমন ধরেন আমি যদি মেটার, আমি আসলে নাম ভুলে গেলাম, মেটার হচ্ছে মনে হয় লামা, আমি যদি ভুল না করি মেটার লার্জ মডেলটা মনে হয় লামা না কি যেন নাম, আমি ভুলে গেছি। সো এরকম বেশ বড় বড় কোম্পানি কিছু বড় বড় ল্যাঙ্গুয়েজ ধরেন ট্রেন করাইছে, বড় হচ্ছে এগুলা মানে মেশিন লার্নিং থিংস ট্রেন করাইছে, যেটা দিয়ে হচ্ছে আমরা পরে ইউজ করি, তাই না? ইউজ করে বিভিন্ন প্রম্পট ইউজ করি, তখন হচ্ছে আমরা ফাইনাল একটা আউটপুট পাই। তো এর বেস্ট একটা হচ্ছে ভার্সন, যেটা হচ্ছে আপনি কমফি ইউআই ট্রাই করতে পারেন। কমফি ইউআইটা হচ্ছে অনেকটাই ধরেন আপনাকে ফ্রিডম দিবে, এটা ফ্রি, আপনি ফ্রি ইউজ করতে পারবেন। বিভিন্ন মডেল যেগুলো আছে, মডেল বলতে আমরা যেটা বোঝাই হচ্ছে ট্রেন ডাটা, যেটা বিভিন্ন ট্রেন ডাটা আপনি ইউজ করতে পারবেন। সো আমি ওইখানে ধরেন স্টেবল ডিভিশনের যে কন্ট্রোল নেট ট্রাই করছিলাম, প্লাস আরও কিছু ইমেজ টু ইমেজ, টেক্সট টু ইমেজ, এইগুলো ট্রাই করার পরে যেটা দেখলাম যে এআই ইজ গুড, ভেরি গুড, খুবই ভালো, বাট একটা লেভেল পর্যন্ত এআই এখন আছে, জানি না ফিউচারে কী হবে। বাট আমরা যারা অ্যানিমেশন ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে আছি, আমরা মানুষ যখন কাজ করি সেখানে ইমোশন থাকে, সেখানে আর্ট থাকে। আর এআই যেটা করতেছে, এআই সব কিছু পারলেও একটা জিনিস পারবে না, সেটা হচ্ছে ইমোশন ক্রিয়েট করতে পারবে না। আরও যদি একটু এই উদাহরণটা যদি আর একটু বাজেভাবে দেয়, সেটা হচ্ছে ধরেন আপনি একটা মানুষের সাথে ফিলিংস শেয়ার করে যে স্যাটিসফ্যাকশনটা পাবেন কথা বলে, ধরেন আপনার পাশে আপনার একটা ফ্রেন্ড বসে আছে, ওর সাথে কথা বলে যে আপনি ধরেন ভালো লাগাটা পাবেন, এটা কখনোই যত ভালো রোবটই হোক না কেন তার সাথে বসে থেকে আপনি ওইভাবে মনের কথা কিন্তু শেয়ার করতে পারবেন না, আপনার দুঃখ বেদনা হাসি ফিলিংস শেয়ার করতে পারবেন না। ঠিক এই থিংসটা এরকম। লাস্ট অন একটা বলি, আমি রিসেন্টলি হচ্ছে একটা টিভি কমার্শিয়ালে কাজ করছিলাম, আমি নাম বলতেছি না, এটা বিদেশি একটা ব্র্যান্ডের। যে ব্র্যান্ডের সাথে কাজ করছে, ওরা 6টা শট ছিল, 5টা শট ওরা আনরিয়েলে রেন্ডার করছিল, আর একটা শট ওরা
হচ্ছে ওই কি যেন এআই জেন 3, মানে যেটা ভিডিও জেনারেশন করে আসছে আর কি, একটা এআই আছে জেন 3 না কি যেন নাম আর কি, রানওয়ে দিয়ে ওরা একটা শট করছিল। সো আমরা আনরিয়েলে হচ্ছে 5টা শট আমি পাইছিলাম, যেটা আমি কম করছি। আর হচ্ছে রানওয়ের যে শটটা পাইছিলাম 6 নাম্বার শটটা, রানওয়ের শটে যেটা দেখলাম যে আনরিয়েলের শটে রানওয়ের শটের ভিতরে হাজার ধরেন হাজার কেন কয়েক হাজার গুণ হচ্ছে তফাৎ আছে, যেটা হয়তো বা আমরা যখন একটা ছোট ইমেজে দেখে ওটা বুঝতে পারি না। বাট আমি যখন কাজ করছি দেখতে পাচ্ছি যে ও যে বিভিন্ন জায়গা থেকে ডেটা নিয়ে এসে তারপরে যে ও পাজলটা মিলাইছে, সেই ডেটার যে ধরেন সেই জায়গাগুলোতে যে স্মুথনেস, এজগুলো যে স্মিয়ার হয়ে গেছে, ধরেন এআই তো ধরেন অনেকগুলো পাজল মিলায় একটা হচ্ছে নতুন প্রম্পট থেকে নতুন জিনিস তৈরি করে, এরকম করছে, এটা ডিরেক্ট বোঝা যায়। আমার ফিলিংস যে ধরেন আরও 10-15-20 বছরের মধ্যে যদি এআই যদি এই প্রবলেমগুলো ফিক্স করতে পারে, যদি এমন হলো যে না তারা মানুষের থেকে বেশি ভালো ইমোশন ক্রিয়েট করতে পারতেছে, দেন হয়তো হ্যাঁ গুড। বাট তারপরেও লাস্ট একটা কোশ্চেন থাকে, ধরেন এই সব কিছু ঠিকঠাক করলো, আমরা মানুষই তো যখন কাজ করি আমাদের তো কাজের ভুল ধরার জন্য সুপারভাইজার থাকে। তাহলে যদি আর্টিস্ট যদি না থাকে ধরেন লাগবে না, অনেকেই বলে যে এআই সব করবে, তাহলে বুঝলাম এআই সব করলো, কিন্তু এর কাজটাকে এআই যে ভুল অথবা রাইট, এই কাজটা সঠিক না ভুল করতেছে এটা আমি কিভাবে বুঝবো? সেটার জন্য তো জাজমেন্ট করার জন্য তো একজন আর্টিস্ট লাগবে। আই হোপ ভাইয়া বুঝতে পারছেন ব্যাপারটা। না আমি ঠিক আছে, আমি এগুলো বুঝছি। আর যারা আসলে দেখতেছে এই লাইভটা এই মুহূর্তে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছে। আচ্ছা শুভ ভাই, আমার কথা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো এই আর কি, তো মোটামুটি আমার একটু নেটের সমস্যার কারণে একটু ডিস্টার্ব হয়েছে, এই জন্য সরি। অল গুড ভাই, আমরা এখন আপনাকে ঠিকঠাক শুনতে পাচ্ছি। আচ্ছা আপনার নেক্সট আসলে কোশ্চেন। হ্যাঁ ভাই, আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আপনি হচ্ছে ইন জেনারেল হচ্ছে বাংলাদেশে এবং গ্লোবালি হচ্ছে স্পেশালি আপনার একটা ব্রড এক্সপিরিয়েন্স আছে হচ্ছে ওভিসিতে, তাই না? টিভিসি এন্ড ওভিসিতে আর কি। সো ইন্টারন্যাশনালি কেউ যদি ধরেন ফ্রিল্যান্স করার চিন্তা করে ফর অ্যাজ এ ভিএফএক্স এডিটর বা ভিডিও এডিটর হিসেবে, অথবা ধরেন লোকালি যদি কেউ অ্যাজ এ এডিটর হিসেবে ক্যারিয়ার শুরু করতে চায়, সো এখানে আপনার সম্ভাবনা কেমন দেখেন? চমৎকার প্রশ্ন, আসলে এটা নতুনদের জন্য খুব কাজে লাগবে। তো আমি আসলে আমার অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলতে বলেন, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই জায়গাটা ভালো, খুবই চমৎকার। এবং এইখানে যদি আপনি ক্লায়েন্ট ডিল করতে পারেন, প্রথম কথা হচ্ছে এইখানে এমন না যে আপনি ভালো এডিট পারেন মানে আপনি ভালো কাজ পেয়ে যাবেন বা আপনার ক্যারিয়ার দাঁড় হয়ে যাবে, ঠিক আছে, ক্যারিয়ার ঠিকঠাক চলবে, বিষয়টা এরকম না। আপনাকে ভালো ক্লায়েন্ট ডিলিংস শিখতে হবে, এইটার উপর ডিপেন্ড করবে আপনি কত ভালো মানে আর কি এইটা লং টার্ম মানে রানে নিয়ে যাইতে পারবেন, এই আর কি। তো যে ক্লায়েন্ট ডিল করতে পারবে না সে খুব বেশি দূর আগাইতে পারবে না, ঠিক আছে। এবং এইখানে আমি মনে করি ভিডিও এডিটিং এআই আসার পরে সবগুলো সেক্টর হুমকির সম্মুখীন হইলেও এখনো পর্যন্ত আমি যত ওয়েবসাইট বলেন, এআই এর যত টুলস বলেন, প্লাগইনস বলেন, সবকিছু আমি দেখছি, আমি কম বেশি অনেক কিছু দেখছি। তো এখনো পর্যন্ত আমি মনে করি না যে পোস্ট প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটিং এর এই ক্যারিয়ারটা এখনো পর্যন্ত হুমকি বা কোনো সমস্যার সম্মুখীন হবে। হ্যাঁ, কারণ এআই দিয়ে আপনি যেটা বললেন ইমোশন ক্রিয়েট করতে পারে না বা অনেক কিছু ডিফারেন্সিয়েট করতে পারে না, হয়তো এটা ইন ফিউচার করতে পারবে কিন্তু এখন পারে না। কারণ স্টোরি টেলিং মানে গল্প বলার যে জায়গাটা, ভিডিও এডিটর মানে কিন্তু এই না আপনি একটা প্রিমিয়ার সফটওয়্যারে সুন্দর করে ইফেক্ট দিতে পারেন, কাটতে পারেন, টাইটেল বসাইতে পারেন, ঠিক আছে, বিষয়টা কিন্তু এটা না। এইটা হচ্ছে ভিডিও এডিটর হচ্ছে সেই প্রকৃত ভিডিও এডিটর যে শুধু সফটওয়্যার বুঝে না, সে একটা গল্প বলতে পারে, ঠিক আছে। ক্লায়েন্ট আপনাকে একদম ক্লায়েন্ট আপনাকে একটা অ্যাসেট দিবে, ওই অ্যাসেট দিয়ে আপনি একটা গল্প বলবেন বা ক্লায়েন্ট যেটা বলতে চাচ্ছে তার অডিয়েন্স জন্য সেই জিনিসটা খুব সহজে বুঝতে পারে, খুব সহজে জানতে পারে, ঠিক আছে, মানে ধরতে পারে আর কি। সো আপনাকে ওই লেভেলের গল্প বলা শিখতে হবে,
আহ, এটা ইংরেজিতে একটা কথা আছে, ডায়লগটা আমি ভুলে গেছি, মানে এডিটর ইজ নট অ্যাবাউট কাটিং ওর জয়নিং, হ্যাঁ, এটা হচ্ছে একদম স্টোরি টেলিং। আপনি যত ভালো গল্প এক্স্যাক্টলি। বলতে পারবেন, যত ভালো প্রেজেন্টেশন করতে পারবেন, আপনি তত ভালো এডিটর, এবং আপনার ক্যারিয়ার তত ভালো দিকে যাবে। এবং ভিডিও এডিটিং ক্যারিয়ারটা বাংলাদেশের লোকাল মার্কেটে বেশ একটু চ্যালেঞ্জের জায়গা এখন। কারণ হচ্ছে আহ, এখন যদি আপনি মনে করেন যে আপনি টিভি চ্যানেলে চাকরি করবেন এডিটিং শিখে, আমি মনে করবো এটা একটা লস, বা ধরেন এটা একটা লস প্রজেক্ট বা চিন্তাধারা। কারণ হচ্ছে আপনি টিভি চ্যানেল যদি 30,000 টাকা 40,000 টাকা স্যালারি পান এডিটর হিসেবে, আপনি ওর চেয়ে ভিডিও এডিটিং শিখে যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন, তার চেয়ে ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন, এবং আপনার কাজ বিশ্বব্যাপী সবাই দেখবে। ঠিক আছে, তাহলে আপনি কেন আপনি মানে ইসের জন্য জব করবেন? তো ভিডিও এডিটিং শিখে জব করা বাংলাদেশের লোকাল মার্কেটে খুব একটা ভালো জায়গায় যে আপনি যাইতে পারবেন ব্যাপারটা এমন না। কারণ এটা আরো 5-10 বছর আগে ছিল, কিন্তু এখন বর্তমানে এটা আসলে আস্তে 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 হয়ে যাচ্ছে এই মার্কেটটা। আমি মনে করবো খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি গ্লোবালি চিন্তা করেন যে না, আমি এখানে বসে আমেরিকার একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ফিল্ম মেকারের আমি কাজ করব, এইটা গুড। এইটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে, এবং এইখানে ভালো অপরচুনিটি আছে, ভালো স্যালারি আছে। তবে আপনাকে খুব ভালো মানের কাজ শিখতে হবে, এবং কমিউনিকেশনটা খুব স্ট্রংলি শিখতে হবে। কারণ বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে আপনি কাজের কোয়ালিটি যেমন খুব ভালো দরকার, তেমন আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনি যদি ভালো কমিউনিকেশন করতে না পারেন, আপনি যত ভালোই কাজ করেন না কেন, আপনার কিন্তু কোনো ভ্যালু নাই। এটা কিন্তু বাস্তব সত্য কথা, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। আমি আশা করি যারা এই সেক্টরে কাজ করে তারা এই বিষয়টাকে আরো চমৎকার ভাবে আর কি বুঝতে পারবে। তো আমি আমার লাইফে আমি আমি রিসেন্টলি আমি শুরু ভাইয়ের সাথে সম্ভবত এখান থেকে 5-6 মাস আগে বলছিলাম যে আমি একটা ইন্টারভিউর জন্য এরকম আমাকে কল করছিল। আমি কিন্তু এর ভিতরে 3টা ইউএসএর 3টা প্রতিষ্ঠানে আমি হচ্ছে আহ, করছি, ইন্টারভিউ দিছি। আমি কিন্তু আমার লাইফে জব করছি 1 বছর শুধুমাত্র। এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা প্রতিষ্ঠান ছিল, যারা ইন্ডিয়ান একটা টিভি চ্যানেলের জন্য কাজ করতো, এবং ওইটার মালিক বাংলাদেশি ছিল। তো নিউ ইয়র্কে ওই মানে প্রোডাকশন হাউসে 2014 সালে আমি 1 বছর কাজ করছি। এবং ওরা হচ্ছে টিভির জন্য এপিসোড তৈরি করতো। ঠিক আছে, তো এবং আচ্ছা। সম্পূর্ণ ইংলিশ কন্টেন্ট, ঠিক আছে, কোনো হিন্দি না। বিভরি বিভরি মিউজিক নামে একটা টিভি চ্যানেল ছিল। তো আমি বেশ 1 বছর কাজ করছি, আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি ওইটা নিয়ে আমি মনে করছিলাম যে আমি আরো বড় বড় প্রোডাকশন হাউস গুলোতে মুভ করবো, কিন্তু বাংলাদেশের ওই সময় আরো ভালো ভালো কাজ হচ্ছে, যে কারণে আমি আর ওইদিকে মুভ করি নাই। আমি রিসেন্টলি লাস্ট 1 বছরে আমি কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, মানে 4-5 জায়গায়। তো আমি ইন্টারভিউ দেওয়ার পরে তাদের স্যালারি রেঞ্জও ভালো, তাদের ফ্যাসিলিটিসও খুবই ভালো। ইন ফিউচার তারা স্পন্সরও করবে, ঠিক আছে, জব অপরচুনিটি প্রচুর। কিন্তু সমস্যা যেটা হচ্ছে তাদের সাথে কমিউনিকেশনটা খুব স্ট্রংলি করতে হবে। আমি এই কমিউনিকেশনটা ঠিক মতো করতে পারিনি। আর ইন্টারভিউতে গিয়ে যে ব্যাপারটা ক্র্যাক করার যে ব্যাপারটা, হ্যাঁ, এটা আমি একটু নার্ভাস। ঠিক আছে, তো যে কারণে আমি এই চাকরিগুলো আমি করতে পারিনি, ল্যান্ড করতে পারিনি জবটা। তো এই জায়গাটা আমি বলবো, যদি আপনার কমিউনিকেশন আর একটু স্ট্রং হয়, আপনি যদি একটু বুঝে শুনে ডিল করতে পারেন, তাহলে আমি মনে করি এইখানে বাংলাদেশে বসে আপনি 1-1.5 লাখ 2 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। মানে 1-1.5 হাজার 2 হাজার ডলার মাসে স্যালারিতে জব করাও কোনো কঠিন কিছু না। ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলতেছি। কিন্তু বাংলাদেশের মার্কেটে যদি আপনি মনে করেন যে 1-1.5 হাজার 2 হাজার ডলার আপনি ইনকাম করবেন জব করে, এটা সম্ভব না। কোন প্রতিষ্ঠান আমার জানা মতে সিনিয়র এডিটর একটা টিভি চ্যানেলের সর্বোচ্চ সে স্যালারি পায় 80,000 থেকে 90,000 টাকা, এর বেশি কিন্তু আমি দেখি নাই। ঠিক আছে, কিন্তু মোশন ডিজাইনারদের আগে স্যালারি ছিল আমি দেখছি 1.5 লাখ টাকা পর্যন্ত। আমি গাজী টিভিতেও দেখছি, সাদেক ভাই বা আরো অনেকে আছে, ওরা অনেক হাই মানে রেমুনেশন পাইতো। কিন্তু এখন আর ওইটা নেই। এখন কিন্তু এটা আরো মানে এখন টিম বড় করতেছে, স্যালারি ওরা কমায় দিচ্ছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপট আমি বললাম আর কি, কিন্তু বাইরের দেশে হয়তো এটা ভিন্ন। ঠিক আছে, কারণ এখন হচ্ছে শর্ট কন্টেন্ট লং ফর্মের চেয়ে শর্ট ফর্মের ডিমান্ডটা ডে বাই ডে হাই হচ্ছে। ঠিক আছে, এক্স্যাক্টলি। তো তখনই হচ্ছে দেখা যাচ্ছে যে যারা লং ফর্মে কাজ করতেছে তাদের অনেক কিছু শেখা লাগে, কিন্তু শর্ট ফর্ম কাজ করতে গেলে এডিটিং এ বিশেষ করে অনেক বিশাল নলেজ লাগে। ব্যাপারটা এমন না, টকিং হেড টাইপের ভিডিও আপনি যদি করতে পারেন, শিখতে পারেন, তো আপনি একটা জব মোটামুটি পেয়ে যাবেন বাংলাদেশে, হ্যাঁ, এবং আপনি করতেও পারবেন। ঠিক আছে,
আমি রিসেন্টলি খুব আশাহত একটা জিনিস দেখে, আমি এটা সবাইকে বলতে চাই, এই ইন্ডাস্ট্রিতে যারা পোস্ট প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সে ভিএফএক্স সেক্টর হোক, সাউন্ডের হোক, কালারের হোক, এডিটিং এর হোক, সবাইকে আমি একটাই সাজেশন দিব, আপনার প্রাইজিং এর ব্যাপারটা একটু জানবেন এবং ক্লায়েন্ট ডিলিংসটা একটু জানবেন। কারণ হচ্ছে অনেকে এই যে মানে যদুমধু রামশ্যাম যদুমধুর কাছে কাজ শিখে, যারা খুব রিসেন্টলি ইউটিউব দেখে শিখে একটা কোর্স বানায় সেল করতেছে, ওইটা দেখে অনেক পোলাপান শিখতেছে, শিখে প্রবলেম যেটা করতেছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে ফেলতেছে। ধরেন আমি একটা টিভিসি আগে এডিট করতাম 30,000 35,000 টাকা, আমার সর্বোচ্চ 2 দিন লাগতো কি 3 দিন লাগতো। এখন অনেকে এসে মানে হাস্যকর ব্যাপারটা 300 টাকা এডিট করে, হ্যাঁ, পার মিনিট। আমি তো শুনে আকাশ থেকে পড়ে গেছি, হ্যাঁ, কারণ ওদের ওই বেসটা, ওই গাইডলাইনটা নাই আসলে, হ্যাঁ। এবং ওই ছেলের ফিউচার কি হবে আমি বলে দিতে পারি, ও 300 টাকা এডিট করলে ওর এডিটের মান তো পরের ব্যাপার, ও 1 মাস 2 মাস 3 মাস কাজ করার পরে নিজেই হতাশ হয়ে যাবে, ও এই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবে এবং গালিগালাজ করবে যে এই ইন্ডাস্ট্রিতে কিছু নাই, ভালো না। তো এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যারা কাজ করতে চান, প্রফেশনালি কাজ করতে চান, আগে এই সেই সেক্টর বা সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে আগে স্টাডি করবেন। প্রথমত যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তারা কি করে দেখবেন, তাদেরকে ফলো করবেন, তাদের থেকে ভালো ভালো গাইডেন্স নেবেন। তারপরে একটা ভালো মেন্টর বলেন, ট্রেনার বলেন, ইনস্ট্রাক্টর বলেন, তার কাছ থেকে শিখবেন। এবং শেখাটা, আমাদের দেশে তো এখন সমস্যা হচ্ছে সবাই মাদুলি বিক্রি করার মতো কোর্স বিক্রি করে, তো সমস্যা হচ্ছে মানে নতুন যারা আসে তারাও আওলায় যায়, আসলে কার কোর্সটা আমি নিব, হ্যাঁ। তো এই জন্য আমি সবাইকে বলবো আগে স্টাডি করেন, স্টাডি করার পরে ওই ব্যক্তির কাছে আপনি শিখবেন, ওই ব্যক্তির কাছে আপনি টাকা ইনভেস্ট করবেন যে ব্যক্তির এই সেক্টরে, যে সেক্টরে আপনি কাজ শিখতে চাচ্ছেন, ওই সেক্টরে কাজের অনেক দিনের অভিজ্ঞতা আছে। কারণ সে যে আপস এন্ড ডাউন গুলো দেখছে লাইফে, এবং সে যে যে সমস্যার ভিতর থেকে আসছে এবং ওই সমস্যা সে যে সমাধান করছে, করে এখনো পর্যন্ত তার ক্যারিয়ার চালায় যাচ্ছে, ওই ব্যক্তির কাছে আপনি শিখেন, ওনার কাছে সময় ইনভেস্ট করেন, মানি ইনভেস্ট করেন, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। কিন্তু ওই ব্যক্তির কাছে শিখলে আপনি খুব বেশি দূর যাইতে পারবেন না। যে ধরেন রিসেন্টলি একটা জিনিস দেখে টুকটাক করে একটা কোর্স বানায় মার্কেটে বিশাল ঢাকঢোল পিটায় ছাড়তেছে, ওই ব্যক্তির কাছে আমি মনে হয় আমার যেটা আপনি কিন্তু টাকা ইনভেস্ট করতেছেন সেটা কিন্তু সমস্যা না, আপনি যার কাছ থেকে কোর্স কিনতেছেন করতেছেন কোনো সমস্যা নেই। সমস্যা যেটা, আপনি একজনের থেকে একটা কোর্স কিনলেন, কেনার পরে আপনি সেটা 3 মাস সময় দিলে, দেখলেন, শিখলেন, প্র্যাকটিস করলেন, তারপরে গিয়ে আপনি মার্কেটে কাজ করতে গিয়ে হতাশ হচ্ছেন, এইভাবে আপনার একটা বছর পুরোটা নষ্ট, তাহলে লাভটা কি? কোনো লাভ হইলো? তো এই যে সময়টা আপনার নষ্ট হচ্ছে, এইটা হচ্ছে আপনার লস, আপনার ক্যারিয়ার থেকে এই সময়টা আপনি একদম শেষ করে ফেলতেছেন। তো আমি অনুরোধ করব, যে কোনো কারো কাছ থেকে কোর্স করবেন না, শিখবেন না, শেখার আগে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে ওই ব্যক্তির কাছে কেন আমি শিখবো, আসলে তার মানে এক্সপার্টিস কি, কোয়ালিটি কি, তার আসলে এই যে জার্নিতে আছে, আসলে তার ওই ব্যাকগ্রাউন্ড একটু দেখবেন, দেখার পরে নিজে ডিসিশন নেন যে আপনি এনার কাছে শিখবেন। তখনই আমি মনে করি যে আপনি ভুল ডিসিশন নেবেন না। কিন্তু চারিদিকে অনেক রংঝং প্রমোশন দেখে বা ইউটিউবের প্রমোশন দেখে আপনি ডিসিশন নিয়েন না যে অমুক ভাই এই করতেছে, আরে অমুক ভাই তো এখন ইউটিউবে বা ফেসবুকে বিশাল পপুলার, ভাইয়ের একটা কোর্স বাহির করছে, আমি কোর্সটা করি। তো কোর্সটা করলে আপনি যে টাকা দিয়ে কোর্স কিনতেছেন, এটা আপনার ক্ষতি না, ক্ষতি হচ্ছে আপনার সময়টা, আপনাকে মেন্টালি ও ডিস্টার্ব করবে, আপনারে একদম ধ্বংস করে দিবে। আপনি পরবর্তী আরেকজনের কোর্স কিনে তার কাছে যে শিখবেন, ওই সময়, ওই এনার্জি, ওই আগ্রহটা আপনার তখন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সবাইকে অনুরোধ করব আগে স্টাডি করেন, তারপরে আপনি কোর্স করেন। কারণ এই বিষয়টা হচ্ছে কি ভাই, ধরেন মেন্টরশিপটা আমি প্রায় প্রতিটা লাইভে এই কথাটা বলছি যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কেউ কেউ সেলফ লার্নিং করে অনেক ভালো করতেছে, আমরাও তো সেলফ লার্নার ছিলাম, বাট সবাই কিন্তু সবার ধরেন মোটিভেশন এই লেভেলের থাকে না। বাট যারা অনেক উৎসাহী হয়ে কাজ শিখতে চায়, আমাদের এখানে যেটা মেন সমস্যা হয়েছে, কেউ যদি ধরেন, আমি কিছু ভিডিও এডিটিংয়ের ব্যাপারে আমি কিছুটা পজিটিভ, যে আমি একটা দুইটা মানুষকে দেখছি যারা ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট এবং ভিডিও এডিটিংয়ের কোর্স লঞ্চ করছে, বাট এর বাইরে ধরেন যে আদার্স ডিপার্টমেন্টগুলো নিয়ে হয়তো বা অন্য কোনো সময় কথা বলা যাবে। ভাইয়া যেটা বললো, লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে যখন আপনি
এটা শুধু ভিডিও এডিট না, এটা হইতে পারে ওয়েব ডিজাইনিং হইতে পারে, যে কোনো একটা স্কিলের জন্য আপনি যদি কারো কাছে থেকে কিছু শিখতে চান, অবশ্যই আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপার্ট যে আছে সেখানে অলরেডি যার এক্সপিরিয়েন্স আছে তার কাছে থেকে সেই জিনিসটা শিখতে হবে। যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একটু সময় নেব। সেটা হচ্ছে যে ধরেন আপনি সাঁতার শিখবেন, সাঁতার শিখতে গেলে আপনি ফার্স্টে যদি এটা করেন যে ধরেন পুকুরে কয়েকজন বা সুইমিং পুলে কয়েকজন সাঁতার কাটতেছে, আপনি দেখতেছেন যে আরে ওরা তো সাঁতার কাটতে পারে, মানুষ, ওরা তো মানুষ, আমিও মানুষ, তাই না? তাহলে আমিও যাই লাফ দিই পানিতে ঝাঁপ দিই, ঝাঁপ দিয়ে হচ্ছে আমিও সাঁতার কাটবো। কারণ এটা ধরেন আপনি ইগোতে আপনি নিলেন যে ওরা মানুষ, আমিও পারতেছি, আমি লাফ দিব। তো এটা করলে কি, আপনি সাঁতার না পারলে কি হবে, আপনার কি হবে, আপনি কিন্তু পানি খেয়ে যা হওয়ার তাই হবেন। আবার একটা শ্রেণী থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকে যারা এটাকে ইম্পসিবল ভাবে যে আরে ভাই এখানে সাঁতার কাটতেছে, এটা তো ইম্পসিবল, মানুষ কীভাবে পানিতে ভাসে। এখান থেকে একটা শ্রেণীর মানুষ কিন্তু চলে যায়। থার্ডলি একটা শ্রেণীর মানুষ থাকে যারা যে কোনো জায়গায় গেইন করে, তারা থিঙ্ক করে যে এই মানুষগুলো যে সাঁতার কাটতেছে ডেফিনেটলি তারা তো আর একদিন এটা করেনি, বা তারা কীভাবে করতেছে এটা আমি তাকে যাই জিজ্ঞাসা করবো। তো আপনি তাকে জিজ্ঞাসা করুন, ভাই আপনি সাঁতার কীভাবে কাটতেছেন, দেন সে বলবে যে আপনি প্রথমে অল্প পানিতে একটু হাত পা নাড়ান, তারপর আস্তে 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 ব্যালেন্স করা শেখেন, দেন শিখতে পারবেন। দেন আপনি যদি এইটা অ্যাপ্লাই করেন, ফাইনালি আপনি পানিও খাবেন না, সাঁতার কাটাতেও শিখতে পারবেন। আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই, এটা নট অনলি অ্যানিমেশন ভিএফএক্স, এটা বিজনেস বলেন, যে কোনো জায়গায় আপনি যদি ক্যারিয়ার শুরু করতে চান, অবশ্যই এক্সপার্ট যারা তাদের সাথে মিশতে হবে, তাদের থেকে সাজেশন নিতে হবে। মানে ওই আগের যুগের মতো যে ওস্তাদ শিষ্য যে বিষয়টা আছে, এটা কন্টিনিউ করতে পারলে সব জায়গাতেই আপনি গেইন করতে পারবেন। এটা হচ্ছে কথা। একদম একদম। আর আমাদের আসলে আমার নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা অলরেডি কাভার হয়ে গেছে, যে আমাদের যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের যে অভাব আমাদের আর কি বাংলাদেশে। তারপরে ভাই একটু যদি সামারি করতেন যে আপনি কি এটা ফিল করেন কিনা যে বাংলাদেশে একটা ডেডিকেটেড অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড এডিটিং, মোস্টলি হচ্ছে মাল্টিমিডিয়া রিলেটেড একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম ফিল করেন কিনা যে হওয়া দরকার, যেখানে ইন্ডাস্ট্রি প্রফেশনালরা ট্রেন করবে? এটা খুব চমৎকার প্রশ্ন। আসলে আমার কাছে যদি বলেন, আমি আমার নিজের জায়গা থেকে আমি বলবো, আমাদের দেশে আমি যখন কাজ শিখি তখন কিন্তু এই ধরনের এত প্রতিষ্ঠান বলেন, এত কিছু কিন্তু ছিল না। হ্যাঁ, খুবই সামান্য রিসোর্স থেকে প্রচন্ড শেখার আগ্রহ যাদের ছিল তারাই একমাত্র শিখতে পারছিল এবং শিখছিল এবং কাজ করছিল এবং করতেছে। যারা সিনিয়র ইন্ডাস্ট্রিতে দেখবেন, আপনি যাদেরকে দেখবেন, সে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বলেন, ভিএফএক্স ইন্ডাস্ট্রি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রি বলেন, তো এই যে প্রচন্ড শেখার আগ্রহটা, এইটা নিজের ভিতরে যদি নিজে অনুভব না করি, তাহলে আমরা যত ভালোই মানে প্রতিষ্ঠান একাডেমি বাংলাদেশে থাকলে কাজ হবে না। এক, দ্বিতীয় হচ্ছে আমি ডেফিনেটলি অনুভব করি যে আমাদের গ্লোবালি কাজ করার জন্য, লোকাল মার্কেটে কাজ করার জন্য আমি বলবো না যে, কারণ আমাদের লোকাল ইন্ডাস্ট্রি নাই। কারণ এই অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস বলেন, ধরেন এডিটিং এর কাজ শিখলে আপনি লোকালি কাজ করতে পারবেন, রাইট? কিন্তু আপনি যদি বা ভিজুয়াল এফেক্টস শিখেন, 3D অ্যানিমেশন শিখেন এবং খুব অ্যাডভান্স লেভেলের কাজ শিখেন বা শিখতে চান, তাহলে হচ্ছে আপনি আমাদের ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে শিখলে হবে না, আপনাকে শিখতে হবে গ্লোবাল মার্কেটের দিকে তাকিয়ে। কারণ আপনি আপনার প্লেসমেন্ট বা জব প্লেসমেন্ট যেটাকে আমরা বলি, এটা কিন্তু আমাদের দেশে দিতে পারবে না। কারণ ধরেন আমাদের দেশে একজন ভালো অ্যানিমেটর, আমি মনে করি একজন ভালো অ্যানিমেটরের 1 লাখের উপরে স্যালারি হওয়া খুব খুব জরুরি। একজন ভালো কম্পোজিটিং আর্টিস্টের আপনি যদি বলেন, স্যালারি হওয়া উচিত 1 লাখের উপরে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো প্রতিষ্ঠান নেই যারা এই টাকা দিয়ে আপনাকে অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে? তো তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কি 30,000 টাকা জব করবেন বাংলাদেশের মার্কেটে? এবং বাংলাদেশে তো এই ইন্ডাস্ট্রি নাই, কতদিন জব করবেন? কিছুদিন পর আপনারা বলবে যে ভাই তুমি তো ভিএফএক্স জানো, এক কাজ করো, তুমি এডিটিং শিখে ফেলো, ঠিক আছে? তুমি আমার প্রতিষ্ঠানে এডিটিং এর কাজটাও করো। কিছুদিন পর বলবে ভাই সাউন্ডের কাজটা তো তুমি করতে পারো। এই সময় আমাদের আসলে কালচারটা এরকম। তো যে কারণে আমরা যদি সবকিছুতে একসাথে ফোকাস করতে যাই, একটা জায়গায় আমরা ফোকাস করতে পারবো না এবং ওইখানে কোয়ালিটি আমরা আনতে পারবো না। তো এই জন্য আমাদের দেশে যদি আমরা গ্লোবালি কাজ করার চিন্তা ভাবনা করি, আমাদের দেশের যে ম্যান পাওয়ার গুলো আছে, এবং আমি মনে করি অনেক ট্যালেন্টেড পোলাপান আমাদের বাংলাদেশে আছে, আমাদের দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, তারপরেও
এরা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতেছে। আমি শুভ ভাইকে দিয়েই বলবো, শুভ ভাই কিন্তু হলিউডের অনেকগুলো মানে হাউজের সাথে কাজ করছে এবং তার স্টুডিওর সাথে কাজ করছে, তার একটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। সো এরকম আরো অনেকেই আছে, আমাদের বড় ভাইরা আছে, আমাদের অনেক জুনিয়র পোলাপান আছে, ঠিক আছে, তারাও কিন্তু কাজ করতেছে। তো গ্লোবাল মার্কেটের দিকে যদি তাকিয়ে চিন্তা করে, তাহলে আমাদের দেশে একটা ভালো একাডেমির খুব খুব প্রয়োজন, যে একাডেমি থেকে আপনি কাজ শিখে মোটামুটি নিজেকে একজন স্কিল আর্টিস্ট বা ওয়ার্কার বলেন, নিজেকে বলতে পারবেন, এবং আপনার একটা জন্য রিল বা পোর্টফোলিও তৈরি হয়, যেটাকে আপনি ইন্টারন্যাশনালি শো করার মতো জিনিসটা, ঠিক আছে। তো এইরকম একটা প্রতিষ্ঠান আমাদের দেশে অবশ্যই দরকার আছে। আমাদের দেশে প্রচুর প্রতিষ্ঠান আছে, বর্তমানে অনেক ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু তাদের চিন্তাধারা বাণিজ্যিক। হ্যাঁ, মানে আপনাকে একটা কোর্স আমি সেল করবো, আপনি আমাকে টাকা দিবেন, আপনার সাথে আমার সম্পর্ক শেষ, ঠিক আছে। কিন্তু ওদের কাছে এই জিনিসটা নাই, ভাই আমি যে তোমার থেকে একটা টাকা নিলাম, তোমাকে একটা স্কিল শিখাইলাম, কিন্তু তোমার যে একটা প্লেসমেন্ট দরকার, তুমি যে রাস্তায় বেকারের মতো ঘুরে বেড়াবা, হ্যাঁ, এইটা আমার প্রতিষ্ঠানটা শেখার পরে যদি তুমি রাস্তায় বেকারের মতো ঘুরে বেড়াও, তাহলে আমার প্রতিষ্ঠানে তো কোনোভাবে সুনাম অর্জন হচ্ছে না। তাহলে তোমার একটা প্লেসমেন্ট দরকার। তো তোমার একটা প্লেসমেন্ট কোত্থেকে পাবো? যেহেতু লোকাল মার্কেটে এত ছেলে মেয়েদের প্লেসমেন্ট দেওয়া সম্ভব না, এই জন্য গ্লোবালি দেওয়া যাইতে পারে। সেই গ্লোবালি দেওয়া দিতে গেলে তোমাকে একটা কোয়ালিটি কাজ শেখাইতে হবে। তোমাকে কোয়ালিটি কাজ শেখাইতে গেলে কোর্স সেল করো, কমার্শিয়াল চিন্তাধারা যেসব প্রতিষ্ঠানগুলো আছে ওইখান থেকে শিখলে তুমি কিছু করতে পারবে না। তুমি যদি এরকম একটা এক্সপিরিয়েন্স পারসন, যে এই লাইনে কাজ করছে, যার এক্সপিরিয়েন্স আছে, যে সত্যিকারের মানে যার ইয়ে আছে, স্কিল আছে, তার থেকে তুমি শিখো। শিখলে আমি মনে করি যে তুমি গ্লোবাল মার্কেট ধরতে পারবা, এবং একাডেমিক এই জায়গাটা ওইরকম একটা একাডেমি খুবই প্রয়োজন আমি মনে করি বাংলাদেশে। যেহেতু আমাদের মানে কি বলবো, বাণিজ্যিক তো সব প্রতিষ্ঠানই হবে, কিন্তু এর বাইরেও মানে সত্যিকারের যে শিক্ষাটা দরকার এই সেক্টরে, মেইনলি শিক্ষাটা দেওয়ার জন্য একটা ভালো একাডেমি কিন্তু নাই। মেইনলি হচ্ছে বাণিজ্যিক হওয়াটাও সমস্যা না, ফার্স্ট হচ্ছে আপনি কোয়ালিটি যদি ইনশিওর করেন, দেন ভালো কোয়ালিটি পেমেন্ট যেটাই হোক, যদি আপনি বাণিজ্যিকভাবে যে ভালো কোয়ালিটি ইনশিওর করতে পারেন, দ্যাটস গুড এনাফ ফর আস নাও অ্যাকচুয়ালি। একদম। আর আমাদের এখানে যে ই লার্নিং প্ল্যাটফর্মগুলো আছে এগুলো হচ্ছে মিক্সড, ডেডিকেটেডলি আমাদের এই সেক্টরটাতে কেউ ফোকাস করেনি। কিছু আছে যারা ডেডিকেটেডলি আইটিতে ফোকাস করছে, যারা শুধু আইটি রিলেটেড ধরেন টিচিং করতেছে, আবার কিছু আছে হচ্ছে মিক্স, সবগুলোই করতেছে। বাট আমাদের হচ্ছে ধরেন এরকম কিছু একটা করার ইচ্ছা আছে, হয়তো বা অনেক সময় হবে, সবাই বাংলা ভিভিএস একাডেমির সাথে থাকবেন, হয়তো বা কোনো সময় একটা ভালো আপডেট আপনাদের জানাতে পারবো, যেখানে ডেডিকেটেডলি বাংলাদেশে অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড কোনো একটা ই লার্নিং প্ল্যাটফর্ম হবে আর কি। ইনশাআল্লাহ আমি চাই, আমি শুভকে ধন্যবাদ দিই এই কারণে যে শুভ এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যে এইখান থেকে অনেক তথ্য, অনেক সিনিয়রদের এই যে পথ চলার যে তথ্যগুলো আছে এগুলো নতুনরা জানতে পারতেছে, শিখতে পারতেছে। এই জন্য আমি বিশেষ করে শুভকে ধন্যবাদ দিই, এবং এটার সাথে যারা এই বাংলা ভিএফএক্স এর একাডেমির সাথে যারা সংশ্লিষ্ট আছে প্রত্যেককে আমি ধন্যবাদ দিই, এবং যারা এটা ফ্যান আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা সময় নিয়ে এটা দেখেন এবং এখান থেকে শেখার চেষ্টা করেন, এবং এটা একটা ভালো উদ্যোগ, এটার সাথে থাকবেন সবাই, এটাকে সাপোর্ট করবেন। এবং আমি মনে করি এটার পিছনে সময় দিলে আপনাদের মনে হয় না কোনো সময় ব্যর্থ বা বিফলে যাবে, এই আর কি। আপনারা এখান থেকে ডেফিনেটলি উপকৃত হতে পারবেন। আমরা ভাই শেষ করব, শেষে হচ্ছে আপনার কয়েকটা কথা শুনতে চাই, সব শেষে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, বলে আমরা বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলবো, যারা এটা দেখছেন এবং যারা আসলে শেখার উদ্দেশ্যে দেখছেন তাদেরকেই বলবো যে আপনারা যদি কোনো কিছু শিখতে চান অবশ্যই সেই ব্যাপারে আগে স্টাডি করেন, আপনার নিজের আগ্রহ আছে কিনা নিজের কাছে প্রশ্ন করেন, ঠিক আছে। বাপের টাকা এনে নষ্ট করবেন না, ঠিক আছে। আমি এমনও দেখছি, বাস্তবিক আমি এমনও দেখছি, একজন এসে মানে খুব পাগল হয়ে ফিল্ম মেকিং শিখবে, কিছুদিন এখানে সেখানে কোর্সে ভর্তি হয়ে 3 দিন 4 দিন করে ওই যে জিমে ভর্তি হওয়ার মতো, আমি হার্ডওয়ার্ক করবো, আমি করবই বলে জিমে 1 সপ্তাহ যায়, তারপর থেকে সে আর কোনোদিন রেগুলার হয় না।
এই যে আমিও তো বাবার ডায়েট টাকা আছে, আমিও তো খরচ। ডায়েট করতে করতে 84 কেজি হয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম আমি অনেক মানুষ দেখছি যারা বিভিন্ন স্কিল শিখতে চায়, কিন্তু ওই ভিতরের ক্ষুধাটা নেই, ঠিক আছে, তাদের শেখার যে ক্ষুধাটা এটা নাই, যে কারণে হয় কি মাঝপথে তারা ড্রপ আউট হয়ে যায়, ঠিক আছে। এইটা হচ্ছে সমস্যা। আপনি নিজের কাছে আগে প্রশ্ন করবেন আপনি শিখতে চান কিনা, এই জিনিসটা নিয়ে এই সেক্টরটা নিয়ে আপনি আগে স্টাডি করেন। এখন অনলাইনে সকল তথ্য পাওয়া যায়, করার পর আপনি ডিসিশন নেন আপনি এটা শিখবেন, এটা আপনার ক্যারিয়ারে কাজে লাগবে, তাহলে আপনি এটা শিখেন এবং এটা খুব মানে কি বলবো ডিপলি শিখবেন, ঠিক আছে। Right. শুধু বেসিক শিখে বসে থাকলে হবে না, এবং যুগের সাথে তাল মিলিয়ে যখন যে আপডেট আসবে আপনাকে শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে এবং এগিয়ে যাইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি 2 বছর আগে একটা কোর্স করছেন, শিখছেন, দ্যাটস ইন্ড, তাহলে কিছুই নেই, তাহলে আপনি পুরো 3 বছরের মাথায় হারিয়ে যাবেন সোজা হিসেব। আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি, এই জন্য লার্নিং কিন্তু কন্টিনিউয়াস থাকতে হবে লাইফে। হ্যাঁ, আমরা সবসময় শিখছি এবং শিখবো, ঠিক আছে। আর আমাদের দেশে যেহেতু ভিএফএক্স অ্যানিমেশন ইন্ডাস্ট্রি ওইভাবে নাই, সো আমাদেরকে সবসময় টার্গেট করতে হবে, শেখার আগে গ্লোবাল মার্কেটটাকে দেখতে হবে এবং সেখানে রিকোয়ারমেন্ট গুলো জানতে হবে, নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, এই আর কি। আর সবার জন্য আমার শুভকামনা, ভালোবাসা। আমার কোনো কথায় যদি কেউ কোনো প্রকারের দুঃখ বা খারাপ লেগে থাকে, আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, এবং ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই আর কি, হয়তো ভবিষ্যতে আমি এখন টুকটাক কন্টেন্ট ক্রিয়েশনের দিকে একটু ফোকাস করতেছি, ইন ফিউচার হয়তো আপনাদের জন্য এই রিলেটেড হয়তো অনেক কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো ইনশাল্লাহ দেখা হবে হয়তো ইন ফিউচার। অবশ্যই সবাই ভালো ইনশাআল্লাহ থাকবেন, আমরাও শুভ হয়তো ভাইকে আমি যদি এই লাইফটা এইভাবে কন্টিনিউ করতে পারি হয়তো ইনশাআল্লাহ আপনাকে আবার কোনো একটা লাইভে আমরা গেস্ট হিসেবে নিব। সেই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরও শুভ ইনশাল্লাহ আমি অপেক্ষায় থাকবো ইন ফিউচারও এটার সাথে যুক্ত হওয়ার জন্য। আর আমি শুভ এবং বাংলা ভিএফএক্স এবং বাংলা ভিএফএক্স এর সকল দর্শকদেরকে থ্যাঙ্কস জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বললাম, আমি শেষ করার আগে আরেকটু সামারি করে দিই। ভিডিও এডিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারেন, আমাদের ডেইলি লাইফের এখন একটা ধরেন এসেনশিয়াল পার্ট হয়ে গেছে। যারা মাল্টিমিডিয়া রিলেটেড কাজ করতে চান অথবা এর বাইরে, সে ফর এক্সাম্পল কন্টেন্ট ক্রিয়েশন যারা করতে চান, তাদেরও ভিডিও রিলেটেড অনেক ধরেন এই জিনিসগুলো জানার অনেক ইচ্ছা ছিল। এই কারণে আমি ভাইকে ইনভাইট করেছিলাম এবং ভাইয়াও কিন্তু নির্দ্বিধায় একদম তার সবগুলো সিক্রেট থেকে শুরু করে পুরো পাইপলাইন এবং এই ইন্ডাস্ট্রিতে প্রোজ অ্যান্ড কনসগুলোও কিন্তু উনি আমাদের সাথে সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আই হোপ যে এই ভাইয়ার যে কথাগুলো, এই কথাগুলো হচ্ছে যারা এই মাল্টিমিডিয়া সেক্টরে ক্যারিয়ার শুরু করতে চান অ্যাজ এ ভিএফএক্স এডিটর বা ভিডিও এডিটর হিসেবে, তাদের কাজে দিবে। আর যারা অলরেডি ধরেন এক্সপিরিয়েন্স আছেন, তারাও হয়তো বা কিছুটা জানতে পারবেন নতুন কিছু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি যখন ইউটিউবে আপলোড করে দিব, সেই সাথে ভাইয়ের পোর্টফোলিওটাও আমি দিয়ে দিব। আর সবাইকে আমাদের নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট এপিসোডে আমাদের গেস্ট থাকবেন খুবই স্পেশাল একজন মানুষ। অবশ্যই তিনি ভিএফএক্স রিলেটেড এবং তিনি অনেক হলিউড প্রজেক্টেও কাজ করেছেন। আই হোপ আমরা নেক্সট উইকে স্পেশাল কিছু আমরা দেখতেছি ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।